আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান ইওর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এমসিকিউ বুস্টারের নিউটনের বলবিদ্যা এই চ্যাপ্টারের ক্লাসে। আমরা চলো খুব সুন্দরভাবে এই নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারটিতে যে সকল টপিকগুলো আছে আমরা টাইপ ওয়াইজ একদম বেসিক যেই সূত্রগুলো লাগবে, যেই কথাগুলো প্রয়োজন হবে সেগুলো আমরা ফার্স্টে আলোচনা করে নিব এবং তারপরে আমরা প্রশ্ন সলভ করবো, যেন একেবারেই এই ক্লাসটি করার মাধ্যমেই তোমার পুরো প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়। চলো আমরা শুরু করি। সো নিউটনের বলবিদ্যার মধ্যে অনেকগুলো টাইপের মধ্যে শুরুতে তুমি বই খুলি দেখবা যে বলের ধারণা থেকে শুরু করে বলের নিউটনের যে গতির সূত্র সেগুলো, এগুলো একদম স্টার্টিংয়ে আছে। মৌলিক বল, এই মৌলিক বল নিয়ে বেশ কিছু ইনফরমেশন সেগুলো শুরুতে আছে। তো সেই জিনিসগুলো শুরুতে আমরা একটু পড়ে নিই এবং দ্রুত আমরা এই টাইপটা শেষ করব। দেখো, আমাদের শুরুতে আমরা বলের ধারণার এখান থেকে যদি এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করি, এখান থেকে আসলে কী থাকে, কীভাবে পড়তে হয়, তো সেখানে আমরা শুরুতে কি জানতে পারবো। এই শুরুতেই যদি আমরা বলি যে এখানে একটা টপিক আসবে, সেটা হচ্ছে মৌলিক বল। একদম বলের এই অংশ থেকে শুরুতে আর টপিকটা আসবে হচ্ছে মৌলিক বল। সো এই মৌলিক বলের এইখান থেকে তুমি কিন্তু 1 নম্বরের এমসিকিউ কমন পেতে পারো। এখান থেকে একটা মুখস্থ এমসিকিউ তোমার আসবে, থিওরিটিক্যাল একটা এমসিকিউ এখান থেকে আসে। অনেক সময় দেখা যায় প্রত্যেক বোর্ডই কিন্তু আসে। সো মৌলিক বল কি, যে সকল বল থেকে অন্যান্য বল উৎপন্ন হয়। হ্যাঁ, তো সেগুলোকে বলছি আমরা কি, যে সকল বল থেকে অন্যান্য বল উৎপন্ন হয় তাদেরকে বলছি আমরা মৌলিক বল। হ্যাঁ, তাদেরকে বলছি আমরা কি, মৌলিক বল। তাহলে এই মৌলিক বলটা কি হবে? মৌলিক বলটা 4 রকমের মৌলিক বল আছে। একটা হচ্ছে মহাকর্ষ বল। হ্যাঁ, আমি কথা ছোটো ছোটো একটু লিখে দিই, তোমার একেবারে পড়া যেন হয়ে যায়। আমাদের মহাকর্ষ বল থেকে যে কথা তোমার পড়া প্রয়োজন হবে সেটা চলো আমরা এখান থেকে লিখে ফেলি। সো মহাকর্ষ বল, ঠিক আছে। মহাকর্ষ বল হচ্ছে আমাদের মৌলিক বলের একটা মহাকর্ষ বল। তারপর হচ্ছে আমাদের আছে হচ্ছে তড়িৎ চুম্বক বল, মহাকর্ষ বল এবং হচ্ছে তড়িৎ চুম্বক বল। হ্যাঁ, তড়িৎ চুম্বকীয় বল। একটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল, তারপরে একটা হচ্ছে আমাদের কি, দুর্বল নিউক্লিয় বল। এই বলগুলোর সম্পর্কে কিছু কথা আমি বলে দিচ্ছি, আমার কথাটা একবার মনোযোগ দিয়ে শুনবা। এখান থেকে তুমি 1 নম্বর তুমি কমন পেয়ে যাবা। সো কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য রেডি হয়ে যাও। একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। সো দুর্বল নিউক্লিয় বল। এবং আমাদের এখানে আমাদের আছে হচ্ছে সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং আমাদের আছে হচ্ছে সবল নিউক্লিয় বল। সো দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, সেটা আমরা চলো এখান থেকে আলোচনা শুরু করি। সো মহাকর্ষ বলটা কি, যে মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তু, প্রত্যেকটা কথার মধ্যে শুনবা, মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে এই বল কাজ করে। সো মহাকর্ষ বলটা হচ্ছে দুইটা বস্তুর মধ্যে কাজ করে এবং এই মহাকর্ষ বলের পাল্লা অসীম, অনেক দূর পর্যন্ত কাজ করতে পারে। পাল্লা অসীম, দুইটা বস্তুর মধ্যে কাজ করে। এবং এই বলটা ধারণা করা হয়, বিজ্ঞানীরা ধারণা করছে যে গ্র্যাভিটন কণা বিনিময়ের মাধ্যমে এই বলটা কাজ করে। তাহলে গ্র্যাভিটন কণা বিনিময় করে, এই বলের পাল্লাটা অসীম। এবং মনে রাখবো সবচেয়ে দুর্বল বল, এই যে 4টা বল আছে, এই 4টা বলের মধ্যে সবচেয়ে দুর্বল বল হচ্ছে এটা মহাকর্ষ বল। সবচেয়ে দুর্বল বল গ্র্যাভিটন কণা বিনিময় করে। এই কয়েকটা ইনফরমেশন মনে রাখো, এনাফ। তা সামারি করে দিচ্ছি যে সবচেয়ে দুর্বল বল, দুটো বস্তুর মধ্যে কাজ করে, গ্র্যাভিটন কণা বিনিময় করে এবং পাল্লা হচ্ছে অসীম। এরপর আছে তড়িৎ চুম্বকীয় বল। সো এই তড়িৎ চুম্বকীয় বলের মধ্যে কিন্তু দুইটা অংশ দেখতে পাচ্ছ, একটা তড়িৎ, একটা চুম্বক। সো তড়িৎ বল, চুম্বক বল। সো যদিও এখানে দুইটা বল আছে, তারপরেও এরা আসলে একসাথেই সবসময় কাজ করে। যদি একে আমরা একসাথেই বলি হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। দুটো চার্জিত কণার মধ্যে, দুটো চার্জিত বস্তুর মধ্যে এই বল কাজ করে এবং এটার পাল্লাও অসীম ধরা হয়। এরা ফোটন কণা বিনিময় করে এবং এদের হচ্ছে সবলতা একটু বেশি, মানে এরা কিন্তু একদম দুর্বল না। সবচেয়ে শক্তিশালী হচ্ছে সবল, আর ও হচ্ছে তারপরে 2 নাম্বার, তার মানে র্যাঙ্কিংয়েও 2 নাম্বার আছে শক্তিশালীর দিক থেকে। সো মনে রাখলাম। এবং এরপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, যে যখন তেজস্ক্রিয় পদার্থ বা মৌলগুলোর মধ্যে কী হয়, তেজস্ক্রিয় ভাঙন ঘটে, তখন এই দুর্বল প্রকৃতির বলের উদ্ভব ঘটে বা উৎপন্ন হয়। সো এখানে WZ বোসন কণা, হ্যাঁ, সো বা WZ বোসন কণা, সো এখান থেকে এটা বিনিময় হয়। তারপরে মনে রাখবো সবল নিউক্লিয় বল, সবচেয়ে শক্তিশালী বল। এটা নিউক্লিয়াসের অস্তিত্বকে টিকায় রাখার জন্য দায়ী। এমসিকিউতে আসে, নিউক্লিয়াসের অস্তিত্বকে টিকায় রাখার জন্য দায়ী কোন বল? সবল নিউক্লিয় বল। সো এই সবল নিউক্লিয় বল নিউক্লিয়াসের অস্তিত্বকে ধরে রাখে এবং এটা সবচেয়ে শক্তিশালী বল। এবং এরা দেখা যায় এদের পাল্লা অনেক কম, অনেক ছোট, 10⁻⁻15, 10⁻16, এই লেভেলের, খুব ছোটো। 10⁻15 নেই, একদম নিউক্লিয়াসের অভ্যন্তরে এরা কী করে, নিউক্লিয়াসে প্রোটন নিউট্রনকে সংঘবদ্ধ করে রাখে, একত্রে শক্তিশালী বল দ্বারা আটকে রাখে, ধরে রাখে। সো এখান থেকে এই প্রত্যেকটা কথাই তোমাকে এখান থেকে মনে রাখতে হবে। সো আশা করি এখান থেকে তুমি বুঝতে পেরেছো কী কী মনে রাখতে হবে। মৌলিক বলের কথাবার্তাগুলো গেল।
এরপর তুমি এখানে পাবো হচ্ছে নিউটনের সূত্র। নিউটনের সূত্রগুলো আমরা জানি, নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কী ধারণা পাই, নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জড়তা এবং বলের ধারণা পাই। নিউটনের প্রথম সূত্রে কী বলা ছিল, কোনো বাহ্যিক বল প্রয়োগ না হলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সরলরেখায় সমবেগে চলতে থাকবে। 2 নম্বরটার মধ্যে কী ছিল, বলা ছিল কি যে ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। সো এখানে আমাদের টার্মটা চলে আসে হচ্ছে ভরবেগ। সো মনে রাখতে হবে যে ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি, ভরবেগ হচ্ছে পি, এবং এটা লিখবো আমরা কি এম ইন্টু ভি, ভর ইন্টু বেগ, গুণফলকে আমরা বলি ভরবেগ। ভরবেগ ভেক্টর রাশি, আমরা যেদিকে হচ্ছে বল প্রয়োগ করবো সেদিকেই ভরবেগের পরিবর্তনটা হবে। সো এটা নিয়ে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র ছিল, এবং নিউটনের দ্বিতীয় সূত্র হতে আমরা পাই সেটা কি পাই, সামেশন এফ ইকুয়াল টু এম এ। একটা বস্তুর উপর যদি আমরা একাধিক বল প্রয়োগ করি, এই সবগুলো বলের সামেশন লব্ধি হবে ইকুয়াল টু এম এ। ঠিক আছে, সো ভরবেগ আমাদের গেল, সামেশন এফ এম এ গেল, এবং এরপরে আমরা কি পাই, নিউটনের তৃতীয় সূত্র, আমরা ভরবেগের সংরক্ষণ নীতির ধারণা পাই। ভরবেগের সংরক্ষণ নীতিটা কি, ভরবেগের সংরক্ষণ নীতিটা হচ্ছে এরকম যে m1 u1 যোগ হচ্ছে কি m2 u2 ইকুয়াল টু কি m1 v1 যোগ হচ্ছে কি m2 v2। তার মানে যদি কি ঘটনা ঘটে, ভরবেগটা কোনো একটা সংঘর্ষের আগে বা পরে দেখা যায় ভরবেগটা সংরক্ষিত হয়। ভরবেগটা কি হয়, সংরক্ষিত হয়। m1 u1 যোগ m2 u2, m1 v1 যোগ m2 v2, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের যে ভরবেগ সংরক্ষণ নীতি। দুইটা বস্তু যদি সংঘর্ষে লিপ্ত হয় তাহলে মিলিত হয়ে চললে সেক্ষেত্রে এই v এর মানটা v1 v2 না হয় শুধু v হয়, এটা কমন নেওয়া যায়। এবং এরপরে আমাদের এই ভরবেগের সংরক্ষিত পরে আমাদের কি আছে যে বলের ঘাত। সে বলের ঘাত যে টপিকটা ছোট্ট একটু জেনে রাখতে হয় তোমাকে, এমসিকিউ এর জন্যই কিন্তু এই সকল টপিকগুলো, সো এমসিকিউ এর জন্যই তো আমরা পড়ছি। সো বলের ঘাত আমরা প্রকাশ করি হচ্ছে কি যে দ্বারা প্রকাশ করি, বলের ঘাত যে সমান সমান কি হবে এফ ইন্টু টি, বলের ঘাত হচ্ছে সমান এফ ইন্টু টি। আমরা আরও জানি বলের ঘাত সমান সমান লেখা যাবে হচ্ছে ভরবেগের পরিবর্তন, ভর ইন্টু বেগের পরিবর্তন, এম ভি মাইনাস ইউ, বা আমরা আরও লিখতে পারি, যে না লিখে আমরা লিখতে পারি সরাসরি যে হচ্ছে এম সাথে কি ভি মাইনাস ইউ ইকুয়াল টু কি এফ ইন্টু টি। এই হচ্ছে আমাদের বলের ঘাত। সো বলের ঘাত যে সমান এফ ইন্টু টি, যে সমান এম ভি মাইনাস ইউ, আর এম ভি মাইনাস ইউ সমান এফ ইন্টু টি। এই হচ্ছে আমাদের যে ভরবেগ, বলের ঘাত, এই জিনিসগুলো। আশা করি এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে বলের ঘাতের জিনিসটুকু, যে বলের ঘাত, বলের ঘাতের জিনিসটুকু আমরা এখান থেকে বুঝতে পেরেছি। সো বলের ঘাতে এমসিকিউ আসে, বলের ঘাতও কিন্তু হচ্ছে কি রাশি, ভেক্টর রাশি। সো আমরা এখান থেকে একটু সেটাও খেয়াল রাখতে পারি, বলের ঘাতও ভেক্টর রাশি। একক মাত্রাগুলো পরীক্ষা এখান থেকে বিশেষ করে আসে, সেগুলো আমরা একক মাত্রাগুলো আলাদাভাবে বের করা শিখবো যখন যেটা উদ্দীপকে বা প্রশ্নের মধ্যে আমরা পাবো এই মাত্রাগুলো, এককগুলো, সেটা আমরা সূত্র থেকে বের করতে পারি। সো তুমি আলাদা করে মুখস্থ রাখতে পারো, বা তোমার যদি মনে হয় না আমি সূত্র থেকে মুখস্থ করবো বা আমি সূত্র থেকে বের করবো, সেটাও তুমি করতে পারো। সো ভরবেগের এই জিনিসগুলো গেল। সামনে আর যে টপিক আসবে সেই টপিকের আমরা সেই কথাগুলো একটু এখানে আলোচনা করে দেবো। এতটুকু জিনিস এখান থেকে থাকুক। এরপরে ভরবেগ ও ভরবেগের নিত্যতা মাত্র সেটা বলছিলাম, এবং এখানে আমরা একটা জিনিস একটু পড়ে ফেলবো, সেটা হচ্ছে রকেট। হ্যাঁ, রকেটের যেই সূত্রগুলো এমসিকিউতে আমাদের আসে, রকেট এবং লিফট, এটা আমরা চলো এখান থেকে একটু পড়ে ফেলি আসলে। হ্যাঁ, এবং এই যে আমাদের যে ভরবেগের সংরক্ষণ নীতি, এটা দিয়ে কিন্তু আমাদের কিসের ম্যাথ আসে, যে হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ বের করো। হ্যাঁ, বন্দুকের পশ্চাৎ বেগের অঙ্ক আসে, সেগুলো আমরা প্রশ্নের মধ্যেই সলভ করবো। সো রকেটের মধ্যে আমাদের বেসিক্যালি 3টা সূত্র আছে, একটু মনে রাখতে হবে কষ্ট করে। আমাদের একটা হচ্ছে যে রকেটের উপর প্রযুক্ত ধাক্কা, রকেট যখন উপরের দিকে উঠতে যাচ্ছে সে তার উপর প্রযুক্ত ধাক্কাটা কত। তো ধাক্কা সমান সমান সূত্র লিখি আমরা হচ্ছে এরকম, যে লিখবো হচ্ছে আমরা এভাবে, দেখো খেয়াল করো যে কীভাবে লিখতে পারি ধাক্কা। সো ধাক্কার সূত্র আসবে থেকে এফ টি সমান কি এম ভি মাইনাস ইউ। তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে এভাবে যে এম ভি মাইনাস ইউ, তার মানে হচ্ছে ডেল এম বাই হচ্ছে ডেল টি। হ্যাঁ, সো ডেল এম বাই ডেল টি ইন্টু হচ্ছে ভি। এখানে বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের রকেটের উপর প্রযুক্ত ধাক্কা। সো ডেল এম বাই ডেল টি মানে কি, ডেল এম বাই ডেল টি শুধু এতটুকু মানে হচ্ছে জ্বালানি নির্গমনের হার। টি দিয়ে ভাগ করা হচ্ছে, তার মানে কি হার, 1 সেকেন্ডে কতটুকু জ্বালানি শেষ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে জ্বালানি। তাহলে ডেল এম বাই ডেল টি মানে কি, জ্বালানি নির্গমনের হার। ভি মানে কি, নির্গত গ্যাসের বেগ। সো নির্গত গ্যাসের বেগ, সো এটা আমাদের বেগ। সো বেগ আর ডেল এম বাই ডেল হচ্ছে আমাদের কি, ডেল এম মানে ভরের পরিবর্তন, ডেল টি মানে সময়ের পরিবর্তন, একত্র হচ্ছে জ্বালানি নির্গমনের হার। রকেটের উপর প্রযুক্ত ধাক্কা। এরপর ছিল হচ্ছে আমাদের কি, রকেটের উপর প্রযুক্ত বল, লব্ধি বল। হ্যাঁ, রকেট যেহেতু উপরের দিকে উঠছে, ধাক্কা তুমি দিচ্ছ এত, কিন্তু রকেটের তো নিচের দিকে একটা অভিকর্ষ বলও কাজ করছে, তাহলে লব্ধি বলটা আমাদের মাঝে মাঝে কিন্তু এখান থেকে আসে। সো লব্ধি বল এফ সমান সমান হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম। হ্যাঁ, জিনিসটা হচ্ছে আমাদের এরকম, ডেল এম বাই ডেল টি, ডেল এম বাই ডেল টি ইন্টু ভি, ডেল এম বাই ডেল টি ইন্টু ভি মাইনাস কি, মাইনাস হচ্ছে এম জি। হ্যাঁ, রকেটের ভর ইন্টু ত্বরণ। সো এমটা
ছোটো হাতে বা বড় হাতে লেখো, সমস্যা নাই। এই হচ্ছে আমার জিনিস। আরেকটা লাস্ট জিনিস বাকি আছে, হচ্ছে রকেটের উপর প্রযুক্ত ত্বরণ। হ্যাঁ, রকেটের উপর প্রযুক্ত ত্বরণটা কি? ত্বরণ হবে কি, এই যে আমাদের বল, এই বলটাকে আমরা ভাগ করবো কি দিয়ে? ভর দিয়ে, তাহলে চলে আসবে ত্বরণ। তাহলে পুরো জিনিসটুকু দাঁড়াবে হচ্ছে এরকম, যে আমাদের এখানে কি আছে, যে ডেল এম বাই হচ্ছে ডেল টি, এবং সাথে আছে হচ্ছে ভি, সাথে আছে হচ্ছে আমাদের ভি, আর এখানে যদি এম দিয়ে ভাগ করে চলে আসবে হচ্ছে জি। আর এখানে একটা কাজ করি আমরা, এখানে ভাগ দিয়ে দেবো কি দিয়ে? আমরা এই যে ভর দিয়ে ভাগ করে দেবো। এক কাজ করি, এখানকার এমটা সুন্দর দেখাচ্ছে না, বড় হাতে দিই, রকেট বড় সড়ো জিনিস, তো বড় হাতের এম দিয়ে দিই আমরা, ঠিক আছে। সো এম জি, আর এখানে হচ্ছে এম দিয়ে ভাগ করে দিলাম, তো রকেট ত্বরণ আসবে। সো রকেট থেকে তিনটে সূত্র তুমি জাস্ট মনে রাখো, দেখবে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে পাচ্ছ যে ত্বরণ, লব্ধি বল বা হচ্ছে রকেটের প্রযুক্ত ধাক্কা। দ্যাটস ইট। সো এটা গেল আমাদের। আর লাস্ট আরেকটা জিনিস আমরা এখান থেকে দেখে রাখবো, সেটা হচ্ছে আমাদের হচ্ছে কি, যে লিফট আমাদের আসতে দরকার হচ্ছে লিফট। হ্যাঁ, সো লিফটের ক্ষেত্রে তোমার কোন সূত্রগুলো প্রয়োজন হবে একবার মনে করে দিয়ে আসো। লিফট যদি এ ত্বরণে উপরে ওঠে, এ ত্বরণে যে লিফট কি হয়, উপরে ওঠে, এ ত্বরণে উপরে, লিফট এই ত্বরণে উপরে উঠলে, সো এই ত্বরণে উপরে উঠলে তখন সেই ক্ষেত্রে আমার আপাত ওজনটা কত হবে? আপাত ওজন, আরটা হচ্ছে কি আপাত ওজন বা লিফটের মেঝে কর্তৃক ঊর্ধ্বমুখী বল। আর মানে কি আপাত ওজন, আমাদের ওজনটা ভিন্ন রকম মনে হবে কম বেশি, এবং অথবা অন্যভাবে বলতে পারি লিফটের মেঝে কর্তৃক ঊর্ধ্বমুখী বলটাই হচ্ছে আর। তাহলে আপাত ওজন বা আরটা কী হবে? লিফট যদি উপরে ওঠে, তোমার যে ভর এবং অভিকর্ষ ত্বরণের সাথে যে ত্বরণে লিফট উপরে উঠছে সেটা যোগ হবে। সো উপরে উঠলে যোগ। সো আর ইকুয়াল টু এম জি প্লাস এ। সেম একইভাবে আমরা বলতে পারি এ ত্বরণে যদি তুমি উপরে না উঠে নিচে নামো, হ্যাঁ, এ ত্বরণে নিচে নামলে, সো নিচে নামলে বুঝতে পারছো একটু চেঞ্জ আসবে। কোথায় চেঞ্জ আসবে? আগে ছিল প্লাস, এখন আসবে হচ্ছে মাইনাস। তো এখন হবে হচ্ছে আর ইকুয়াল টু এম, সাথে আসবে হচ্ছে জি মাইনাস এ, আর ইকুয়াল টু এম জি মাইনাস এ। দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের উপরের নিচের নাম্বারটা। সমবেগের ক্ষেত্রে তো শুধু এমজি, এটা লেখার কিছু নাই। আর যদি মন্দন বলে তো এখানে তুমি এর মধ্যে একটা মাইনাস দিয়ে দিবা, সো তখন প্লাস মাইনাস যা আসে আসুক, ডাজন্ট ম্যাটার। সো এই হচ্ছে আমাদের জিনিস। অনেক সময় বলে লিফট যদি ছিঁড়ে যায় তাহলে কীভাবে কী হবে, ভিতরে ওজন শূন্য, ওজনহীন মনে হবে। সেই জিনিসগুলো আমরা প্রশ্নের বেলায় গিয়ে দেখব। এবং শুরুতে আমাদের প্রশ্নটা হচ্ছে ঢাকা বোর্ড 23-এর। দেখো একটা প্রশ্ন, যে একজন ব্যক্তি লিফটে ওজনহীন অনুভব করবে, কোন বোর্ডে বসে ডাজন্ট ম্যাটার। আমরা টাইপ ওয়াইজ পড়ছি, যে এই প্রশ্নগুলো পড়লে মোটামুটি আমাদের একটা জিনিস কাভার হয়ে যাবে, আমরা মোটামুটি আইডিয়া পেয়ে যাবো যে এই রকম প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে। সো তুমি এই জিনিসগুলো একটু খেয়াল করবা। সো একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা অনুভব করেন, কখন ওজনহীনতা অনুভব করে? তুমি জিনিসটা খেয়াল করো, নিচের দিকে নামলে একমাত্র ওজন কমে। সো ওজনহীনতা অনুভব করে মানে কি? ওজন শূন্য, আর শূন্য। সো আর শূন্য কখন হবে? আর ইকুয়াল টু শূন্য। সে ওজনহীনতা অনুভব করে, তার মানে কি? তার মানে হচ্ছে আর ইকুয়াল টু জিরো। আর ইকুয়াল টু জিরো কখন পসিবল? যদি আর কমতেছে, কখন? যদি মাইনাস হচ্ছে। তো আমরা যে সূত্র জানি যে এম জি মাইনাস এ, তখনই শূন্য হওয়া পসিবল যদি কি হয়, যদি আমাদের এ ইকুয়াল টু জি হয়। তাহলে আমরা কী করতে পারবো? এই এর জায়গায় জি বসাবো। যদি এ ইকুয়াল টু জি হয় তখন সেই ক্ষেত্রে কী হচ্ছে আমাদের? দেখো আর ইকুয়াল টু শূন্য হবে। তার মানে তখনই শূন্য হওয়া পসিবল যদি এ এর মানটা জি হয়। অর্থাৎ লিফট যখন ছিঁড়ে যায় তখন কী হয়? লিফটটা অবাধে পড়তে থাকে, সো অভিকর্ষ ত্বরণে পড়তে থাকে। সো তখন এই ত্বরণের মানটা অভিকর্ষ ত্বরণের সমান হয়ে যায়, তখন ওজনহীনতা মনে হয়। তাহলে তুমি খেয়াল করো কোথায় লেখা, লিফট জি ত্বরণে উপরে উঠলে, লিফট জি ত্বরণে নিচে নামলে। দেখো হ্যাঁ, কথা সত্য, নিচে নামলে মাইনাস, তখনই মাইনাস হয়ে কমবে, শূন্য আসতে পারে মাইনাস হলেই, তার মানে নিচে নামবে অবশ্যই। এবং জি ত্বরণে কেন? এর মান জি হলেই তো জি মাইনাস জি মানে শূন্য, আলটিমেটলি আর এর মান হবে শূন্য। সো লিফট জি ত্বরণে নিচে নামলে এই হচ্ছে ঘটনা। তারপরে খুবই সিম্পল প্রশ্ন, বল এবং হচ্ছে বেগের মধ্যবর্তী, ঘর্ষণ বল এবং বস্তু বেগের মধ্যবর্তী কোণ হলো কত? কত বলো? 180 ডিগ্রি। সো পাই। সো তুমি যেদিকে বল প্রয়োগ করবা তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে, যে বল। সো বলের মধ্যে এই প্রশ্নটা পড়ে গেছে, সো আমরা বল থেকে শিখে রাখলাম। এবার দেখো বলের আরও একটা প্রশ্ন দিচ্ছে, যে একটি গাড়ি এত ব্যাসার্ধের একটি সমতল বৃত্তাকার পথে এত বেগে চলছে, গাড়ির ভর এত কেজি হলে ঘর্ষণ বল কত? তাহলে দেখো এটা আসলে, যদিও বলছে ঘর্ষণ বল কত, কিন্তু প্রশ্ন আসলে কি ব্যাংকিং করে, কেন্দ্রমুখী বলের। সো আমরা এখান থেকে একটা জিনিস আগে জেনেছি ব্যাংকিং পড়ার সময়, ছোটো করে যেহেতু প্রশ্ন আসছে সলভ করে দিই। মনে রাখো যে একটা বস্তু সমতল পথে, মানে ব্যাংকিং নাই কিন্তু সমতল বৃত্তাকার পথে ঘুরছে, তার মানে যেহেতু সমতল বৃত্তাকার পথ, কোনো উঁচা নিচা নাই, মানে ব্যাংকিং নাই, তার মানে ও যে রাস্তায় বাঁক নিচ্ছে, এই বাঁক নেওয়াটা সম্পূর্ণ কার জন্য সম্ভব হচ্ছে? এই ঘর্ষণের জন্য। তার মানে তুমি যখন বৃত্তাকার পথে ঘুরছো তখন তোমার একটা কেন্দ্র বিমুখী বল ক্রিয়েট হচ্ছে, তুমি বাইরের দিকে সিটকে পড়তে চাচ্ছ। সো এই যে
এই বলটাকে আনার জন্যই তোমার কি লাগবে, ঘর্ষণ লাগবে। তোমাকে যদি সিটকে যেন না পড়ো তার জন্য ঘর্ষণ তোমাকে হেল্প করবে। তো একমাত্র ঘর্ষণ থেকে সেই বলটা আসা পসিবল। তোমাকে বলছে সেই ঘর্ষণ বলটাই বের করো। তাহলে ঘর্ষণ বলটা সমান কী হবে দেখো, খেয়াল করো। সো আমি এখানে বসাই দিচ্ছি আমাদের এই কেন্দ্র বিমুখী আর কেন্দ্রমুখী বলের ভ্যালুটা সমান। সেই কেন্দ্রমুখী বলের মানটা কত হবে, আমরা সূত্র জানি হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। প্রশ্ন পড়ে দেখো বলা ছিল এত ভরের গাড়ি এত ব্যাসার্ধ নিয়ে এত বেগে কিন্তু চলছে, তাহলে সেক্ষেত্রে আমাদের বলটা চলে আসবে এফ কে। তাহলে এফ কে এর মানটা তুমি দেখো কত আসবে, এফ কে সমান সমান এম ভি স্কোয়ার বাই আর। এম এর মানটা আমাদের কত, 1100 কেজি, আর ভি এর মানটা কত 40 মিটার পার সেকেন্ড, 40 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আর। আর এর মানটা কত আমাদের 400 হচ্ছে মিটার। সো আমরা এখান থেকে হিসাব নিকাশ করলে আমরা খুব সুন্দর মতো কিন্তু এখানে ঘর্ষণ বলটা পেয়ে যাবো। সো ক্যালকুলেটার এখান থেকে ভাগ দিয়ে দাও, চলে আসবে এত নিউটন। ঠিক আছে, সো তুমি কিন্তু খুব সুন্দর মতো বের করতে পারবা। সো এটা কোনো সমস্যা নেই। হ্যাঁ, আবার কিন্তু কেউ এরকম করো না, দেখো একটা সুন্দর হিসাব দেখাই তোমাদেরকে, এই কাজ কিন্তু করা যাবে না। হ্যাঁ, এই যে 4 কাটা, এই শূন্য কি স্কোয়ার করলে কি ডাবল শূন্য, তাহলে 2 শূন্য কাটা। হ্যাঁ, এইগুলো কিন্তু করা যাবে, এগুলো করলে পাপ হবে। হ্যাঁ, সেগুলো কিন্তু কেউ করো না, আবার ক্যালকুলেটারে বসাই দিবা, ঠিকঠাক করে দেখবা কত আসে। সো ওকে, চলো আমরা দেখি পরবর্তী প্রশ্ন উত্তরটা। বলছে 1 নিউটন ঘর্ষণজনিত বাধা বিশিষ্ট রাস্তার উপর 2 কেজি ভরের একটা বস্তুতে এত ত্বরণ সৃষ্টি করতে হলে কত বল প্রয়োজন? যে বলের জিনিস শিখছিলাম আমরা, জিনিস কি ছিল যে আমরা জানতাম যে সামেশন এফ ইকুয়াল টু কী হয়, এম এ হয়। যতগুলো বল প্রয়োগ করছি সেটা ইকুয়াল টু হবে এম এ। কী বল প্রয়োগ করছো তুমি, একটা বল প্রয়োগ করছো, কত বল প্রয়োগ করতে হবে, তোমার বল কত প্রয়োগ করতে হবে, আর একটা বল কিন্তু আছে, এত ঘর্ষণ আছে রাস্তায়। তাহলে আমরা যেদিকে বল প্রয়োগ করি, একটা বস্তু যদি এভাবে থাকে, তুমি যদি এদিকে বল প্রয়োগের বস্তুকে গতিশীল করো, তাহলে ঘর্ষণ অবশ্যই বিপরীত দিকে কাজ করে। তাহলে তোমার প্রয়োগকৃত বল আর ঘর্ষণ বল যদি বিপরীত দিকে, তো সেক্ষেত্রে আমরা কী লিখবো, সেক্ষেত্রে লব্ধি বলটা কী হবে, এফ মাইনাস হচ্ছে কত হবে এফ কে, সমান সমান কি এম এ। তুমি এখান থেকে বসাই দিলে এম এ, তোমার কাজ হচ্ছে এফ মাইনাস এফ থেকে এফ বের করা। তাহলে এফ কেটা ওই পাশে প্লাস হয়ে যাবে, এম এর মান কত, এম এর মান হচ্ছে 2 কেজি, এবং এ এর মানটা হচ্ছে 5, 5 দুগুণে 10, মাইনাস আসছে এই পাশে লিখে হয়ে যাবে প্লাস হয়ে যাবে, 10 কে 11। তার মানে তুমি যদি এখানে 11 নিউটন বল প্রয়োগ করো, তাহলে তুমি খেয়াল করবা যে এখানে কী ঘটবে, যে হ্যাঁ সে এত ত্বরণে চলতে পারবে। 9, 10 প্রশ্ন খুবই সিম্পল, এগুলো আমরা সামনে দেখি। কোনটি বলের ঘাতের মাত্রা সমীকরণ? বলের ঘাতের মাত্রা সমীকরণ বের করবো কীভাবে, আমরা তো কিছু পারি না। বলের ঘাত মানে কি, আমরা জানি বলের ঘাত হচ্ছে আমাদের কি যে, আমরা দেখছিলাম যে বলের ঘাত সমান কি লেখা যায়, এফ ইন্টু টি। সো এফ ইন্টু টি থেকে তুমি বের করে ফেলতে পারো এফ এর মান কি, এফ হচ্ছে এম এ। হ্যাঁ, এম এ সাথে হচ্ছে কি থাকছে টি, আসলে বসাই দিয়ে আমরা ভরের মাত্রা এম, এল এর মাত্রা কত এল টি ইনভার্স 2, এখানে আছে আরেকটা টি, তাহলে হিসাব করলে আলটিমেটলি কী আসবে, এম এল একটা -2 থেকে একটা প্লাস টি এখানে আছে, একসাথে কী হয়ে যাবে -1, তাহলে হবে হচ্ছে এম এল টি ইনভার্স 1। তাহলে আমাদের এখানে মাত্রা কী হবে, যে বলের ঘাতের মাত্রা হবে এম এল টি ইনভার্স 1। এভাবে করে সূত্র দিয়ে বের করে ফেলবো, যে কোনো মাত্রা যখন আসবে সূত্র দিয়ে বের করে ফেলবো। এরপরে যদি কোনো মাত্রা আসে আমরা স্কিপ করবো, তুমি এভাবে বের করে ফেলবা। তুমি যদি না জানো ভাই আমি তো সূত্র থেকে বের করতে জানি না, তো তুমি কি করবা, শুধুমাত্র এই 3টা জিনিস মনে রাখবা, 3টা মাত্রা তুমি মনে রাখবা। যে বেগের মাত্রা কি, বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1। তো সূত্র ভাঙলে তুমি দেখো বেগ আসবে, বেগের জায়গায় বসাই দিবা। ত্বরণের মাত্রা কি, ত্বরণ যখনই পাবা কষ্ট করে ভাঙার দরকার নেই, তুমি বসাবো হচ্ছে এল টি ইনভার্স 2। যদি তুমি দেখো স্মরণের মাত্রা হবে এল। যখন তুমি এরকম এম পাবা, ভর পাবা, হ্যাঁ এই ভরের মাত্রা তুমি কী পাবা, ভরের মাত্রা তুমি বসাই দিব হচ্ছে বড় হাতের এম। ঠিক আছে, দূরত্ব, যে কোনো দূরত্ব স্মরণ বললে তুমি এল বসাবা। আর সময় যখন থাকবে তোমার সময় জায়গায় তুমি বসাই দিবা হচ্ছে ক্যাপিটাল টি। সেগুলো তুমি রিপ্লেস করলে দেখবা চলে আসছে। সো আমি পরবর্তী সামনে কোনো একটা হয়তো বা দেখাই দিবনি, সমস্যা নেই, সেটা আমার মাত্রা পেয়ে গেছি এম এল টি ইনভার্স 1। বলছে এত নিউটন বল এত সেকেন্ড ব্যাপী ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত? আমরা বলছিলাম যে সমান সমান কি লেখা যায়, এম ভি মাইনাস ইউ। ওরা বলছে যে ভরবেগের পরিবর্তন কত, সো এটি হচ্ছে সেই ভরবেগের পরিবর্তন। সো এই ভরবেগের পরিবর্তন এটার সময় আর কি লেখা যায়, এই যে এর পরিবর্তন লেখা যায় আবার হচ্ছে এফ ইন্টু টি সমান সমান কি, এই যে সেই ভরবেগের পরিবর্তন, এটা মানে তো সেই ভরবেগের পরিবর্তন। সেই ভরবেগের পরিবর্তনটাই তোমাকে জিজ্ঞেস করছে। তো সেই তুমি কী বের করবা, সেই ভরবেগের পরিবর্তন এফ ইন্টু টি। এফ এর মান কত 4 নিউটন, এই 1 হচ্ছে আমাদের কি সময়, সো 4 ইন্টু 1, সো 4 ইন্টু হচ্ছে 1, তাহলে আমাদের আসবে কত এখানে, এটা আমাদের সেই ভরবেগের পরিবর্তন। সো উত্তর কত হবে, 4 ইন্টু 1 মান কত 4, তো দিয়ে দেবে কি 4 কেজি মিটার পার সেকেন্ড, মানে কি আমাদের সেই ভরবেগের পরিবর্তনের এককটা। বলছি নিচের কোনটি সবচেয়ে দুর্বল বল, এটা অনেক পরীক্ষা আসে, আগে বলছিলাম।
বা নিচের বলগুলোর মধ্যে কোনটি দুর্বল, কোনটি সবচেয়ে দুর্বল বল? সো মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বল শিখছি আমরা। সবচেয়ে শক্তিশালী কোনটা? হচ্ছে সবচেয়ে শক্তিশালী, শক্তিশালী নিউক্লিয় বল বা সবল নিউক্লিয় বল সবচেয়ে শক্তিশালী, আর সবচেয়ে দুর্বলকে মহাকর্ষ বল। এখান থেকে অন্যান্য প্রশ্নগুলো আসে। মহাকর্ষ বলের পাল্লা কত বলছিলাম যে অসীম, বা তড়িৎ চুম্বক বলের পাল্লাটাও অসীম, আর বাকি দুটো বলের পাল্লা কিন্তু ক্ষুদ্র। কোন ধরনের কণার পারস্পরিক বিনিময়ের ফলে মহাকর্ষ বল উৎপন্ন হয়? গ্র্যাভিটন কণা বিনিময়ের ফলে। আর এদিকে ফোটন কণা হয় কোনটা থেকে বলো? ফোটন কণা হয় তড়িৎ চুম্বকীয় বল থেকে। ইউরেনিয়াম, থোরিয়াম ইত্যাদি মৌলিক পদার্থের তেজস্ক্রিয় ভাঙন ঘটে কোন বলের কারণে? যখন তেজস্ক্রিয় ভাঙন ঘটনার ফলে যেই বল তৈরি হয় তাকে আমরা কি বলতাম? দুর্বল নিউক্লিয় বল। সে কথা মনে রাখবা, দুর্বল নিউক্লিয় বল কি? তেজস্ক্রিয় ভাঙন, তেজস্ক্রিয় ভাঙনের ফলে তৈরি হয়, তেজস্ক্রিয় ভাঙনের ফলে তৈরি হয় দুর্বল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বলের জন্য কোন কণাটি দায়ী? দেখো গ্র্যাভিটন আমরা কি জানি মহাকর্ষ বলের জন্য দায়ী, আর সবলের জন্য দায়ী কোনটা? মেসন। সবলের জন্য দায়ী কোনটা? মেসন। আর দুর্বলের জন্য দায়ী কোনটা? যে হচ্ছে WZ বোসন কণা বা গ্লুয়ন কণা। সেই কথাটা মনে রাখতে পারো। আর সবলের জন্য হচ্ছে মেসন কণা, সবলের জন্য মেসন কণা। সো ওকে, আশা করি এগুলো আসলে পারবা। সাঁতার কাটার ভিত্তি হলো নিউটনের কোন সূত্র? তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র, বল প্রয়োগ করছো, ক্রিয়া প্রতিক্রিয়া পাচ্ছ। নিউটনের বলবিদ্যা অনুসারে কোনটি ধ্রুবক নয়? নিউটনের বলবিদ্যা ধ্রুবক কি? স্থান, ভর, সময়, এগুলো হচ্ছে ধ্রুবক। তাহলে স্থান কাল ভর এগুলো ধ্রুবক। তাহলে ধ্রুবক নয় কোনটা? ভরবেগ ধ্রুবক নয়, কারণ ভর তো যাই হোক বেগ চেঞ্জ হতে পারে, তখন জিনিসটা ধ্রুবক থাকবে না। কিন্তু ভর, কাল, স্থান সবার জন্যই ধ্রুবক, এটা নিউটনের বলবিদ্যা অনুসারে। এবার দেখো ভরবেগের সংরক্ষণ নীতির সেই অঙ্কটা, যেটা হচ্ছে আমাদের বন্দুকের পশ্চাৎবেগ। বলছে 3 কেজি ভরের একটা বন্দুক থেকে, বন্দুক এঁকে নিয়ে আমরা আসো। তো 3 কেজি ভরের একটা বন্দুক, এই যে বন্দুকের নল, ঠিক আছে, এই বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটা বুলেট, 5 গ্রাম ভরের একটা, এই যে বুলেট, 5 গ্রাম ভরের একটা বুলেট এগিয়ে চলছে, এগিয়ে চলছে। 5 গ্রাম ভরের একটা বুলেট এভাবে যাচ্ছে, এত বেগে গেল। বুলেটটি বের হওয়ার সময় একটি বল পেছনে ধাক্কা খেলো। বন্দুকের আদি ভরবেগ কত? দেখো বন্দুকটার আদি ভরবেগ মানে কি? বন্দুকটা এরকম স্থির ছিল প্রথমে, হ্যাঁ, গুলি করার আগে, যখন গুলি করো নাই, যখন গুলি করো নাই সে তখন আমরা সূত্র যদি লিখি যে আদি ভরবেগ মানে কি, যে M1U1 যোগ হচ্ছে M2U2 যদি লিখি আমরা। তো বন্দুকের আদি ভরবেগ মানে কি? এই যখন বন্দুকটা ফেসছিল, আর ইকুয়াল টু কি হবে? M1V1 যোগ হচ্ছে M2V2, আমাদের ভরবেগের সংরক্ষণ নীতি, তাই না? সো আদি ভরবেগ হচ্ছে কোনটুকু? এই যে হচ্ছে আদি ভরবেগ। সো এটুকুর মান কথা হবে খেয়াল করো, যে বন্দুকটাও স্থির ছিল, আবার বন্দুকটাও স্থির, আবার গুলিও স্থির। তো শুরুতে আদিতে, সো আদিতে আমাদের কি হয়, যে আদিকে আমাদের যে বন্দুকের যে বেগ সেটাও শূন্য, আবার গুলির যে বেগ সেটাও শূন্য। তো মানে আদিতে ভরবেগও শূন্য। এটা জিজ্ঞেস করছিল আদিতে ভরবেগ কত। আর এটা জিজ্ঞেস না করে যদি বলতো যে বন্দুকের পশ্চাৎ বেগ কত, সেটা যদি জিজ্ঞেস করতো, এই প্রশ্ন দিয়েই শিখাই দিই, তাহলে তোমার এটাও পরীক্ষা আসে। যদি তোমাকে জিজ্ঞেস করতো যে বন্দুকের পশ্চাৎ বেগ কত, তাহলে আমরা এই উত্তর দিতাম। হ্যাঁ, এটা তো উত্তর কিন্তু শেষ। আদিতে বেগ কত? শূন্য, ডান, এটা আমাদের ডান। এবার অন্যটা, এবার হচ্ছে এবং এটা আলাদা একটা অঙ্ক আর কি। সো বন্দুকের পশ্চাৎ বেগ যদি জিজ্ঞেস করতো যে বন্দুকের পশ্চাৎ বেগটা কত, দেখো আদি ভরবেগ তো শূন্য, বন্দুকের ফার্স্টে বেগ শূন্য ছিল, আবার হচ্ছে গুলিরও ফার্স্টে বেগ শূন্য ছিল, গুলিটা এখনো বের হয় নাই, সো আগে শূন্য ছিল, তখন টোটাল শূন্য। আর এপাশে ধরলাম এই M1টা হচ্ছে আমাদের বন্দুকের, হ্যাঁ, বন্দুকটা হচ্ছে M1, আর গুলিটা হচ্ছে আমাদের কি M2। সো M1টা আমাদের নাম চেঞ্জ করে দিলাম, যে বড় হাতের M, বন্দুক বড় হাতের, বড় হাতের M দিলাম, আর বন্দুকের বেগটাকে বড় হাতের দিয়ে লিখলাম। আর এখানে কি আছে? গুলি ছোট, তাই ছোট হাতে M দিলাম। গুলির বেগ, গুলি যেহেতু ছোটো, তার বেগটাকে ছোটো দিয়ে লিখলাম আমরা। সো এবার সূত্র দাঁড়ালো কি? দেখো MV প্লাস MV সমান 0। তো যখনই বন্দুকের পশ্চাৎ বেগ আসবে তুমি এই সূত্রটা ইউজ করবা, দ্রুত তোমার কিন্তু অঙ্ক হয়ে যাবে। সো এই সূত্র তুমি এ থেকে ইউজ করবা। এখানে তোমাকে বের করতে বলছে বন্দুকের পশ্চাৎ বেগ বের করো। সো আমরা এখানে কী করবো? সো লিখবো হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ V ইকুয়াল টু কি আসবে? এটা প্লাস আসবে, বসে গেলে মাইনাস হয়ে যাবে। সো মাইনাস MV ডিভাইডেড বাই হচ্ছে আমাদের M। সো এটা হচ্ছে কি? বন্দুকের পশ্চাৎ বেগ। সুতরাং এটাই হচ্ছে আমাদের বন্দুকের পশ্চাৎ বেগ। সো বন্দুকের পশ্চাৎ বেগ, সো বন্দুকের পশ্চাৎ বেগ, সো বন্দুকের পশ্চাৎ বেগ V ইকুয়াল টু মাইনাস MV বাই M। এই হচ্ছে আমাদের জিনিস, সো মাইনাস MV বাই M। এখন তুমি মানটা বসাই দিবা। দেখো আমি এখানে মানটা তোমাকে বসায় দেখাচ্ছি। এটা কিন্তু সূত্র আকারে মনে রাখবা তুমি। সো এটা কিন্তু তুমি হচ্ছে সূত্র আকারে মনে রাখবা, এটা কিন্তু তুমি সূত্র আকারে মনে রাখবা। সো এখান থেকে আমরা মানটা বসাই দিয়ে আসো, মানটা বসাই দিয়ে আমরা এখান থেকে V ইকুয়াল টু কত আসবে? মাইনাস MV বাই M। কি আসবে এখানে তুমি খেয়াল করো, যে আমাদের এখানে মাইনাস M কত আছে? আমাদের এখানে 5 গ্রাম। সো আমি এখানে বসাই দিব হচ্ছে ছোট M মানে কি? এই যে এটার 5 গ্রাম বসাবো না, খালি আমরা 5 ভাগ 1000 বসাই দিব, কারণ কেজি দিয়ে নিতে হবে তো এটাকে আমায়। ওকে, আর বেগ ছিল 150। তো আমরা এখানে বেগ গুণ দিচ্ছি কত? 150।
আর ভরটা কত ছিল 3 কেজি, তো আমি বসালাম 3। সেটা হিসাব করে তুমি দেখো ভি এর মানটা পেয়ে যাবে, বড় হাতের ভি অর্থাৎ বন্দুকের পশ্চাৎ বেগটা পেয়ে যাবে। এখানে আসবে কত, 0 0 কাটা, আমাদের আসবে হচ্ছে 3 দিয়ে কাটলে হচ্ছে 3 5 15। আর এখানে তুমি খেয়াল করে দেখো আসতে হচ্ছে 5 5 25, নিচে আছে 100, 25 ভাগ 100 মানে 1/4, তাহলে উত্তর আসবে হচ্ছে -1/4 মানে -0.25, -0.25। সেরকম কিছু একটা আসবে, তার মানে বন্দুকের বেগটা হবে -0.25, তাহলে পশ্চাৎ বেগটা কত হবে 0.25 এত মিটার পার সেকেন্ড। সো বন্দুকের পশ্চাৎ বেগ আসলে তুমি পরীক্ষায় জাস্ট এই সূত্রটা ইউজ করে ফেলবা। আর যদি এখানে আদি ভরবেগ জিজ্ঞেস করছে 0, উত্তর কত হবে 0 হবে, শেষ। বেগ 0 মানে আদি ভরবেগ 0। ভরবেগের মাত্রা সেম একটু আগেই আমরা দেখালাম কীভাবে বের করবো, সেম একইভাবে তুমি বের করে ফেলতে পারবা। এটার মাত্রা কত হবে কমেন্টে জানাও, কারণ সূত্র লিখবো তুমি কি, যে ভরবেগ হচ্ছে কি m ইন্টু ভি, খুবই সিম্পল। এম এর মাত্রা কি ভি, আর এল এর ভি এর মাত্রা কত মুখস্থ শিখেছিলাম, বলছিলাম ভি থাকলে ডাইরেক্ট বসাই দিবা এল টি ইনভার্স 1, তাহলে ভরবেগের মাত্রাটাও সেম বলের ঘাতের মতো এম এল টি ইনভার্স 1। ভরের একটি বস্তুর গতিশক্তি হলে এম ভরের বস্তু ভরবেগ কত হবে, আমরা জানি গতিশক্তি আর ভরবেগের সম্পর্ক ই কে সমান হচ্ছে আমাদের কি পি স্কোয়ার বাই হচ্ছে কত 2m, সো পি স্কোয়ার বাই 2m। হ্যাঁ, আমরা লিখতে পারি এভাবে ই কে সমান হচ্ছে পি স্কোয়ার বাই 2m, এটা হচ্ছে ফর্মুলা। এখন জিজ্ঞেস করছে ভরবেগ কত, সো ভরবেগ যদি বের করতে চাও তাহলে ই কে ইন্টু 2m, সো লিখতে পারি আমরা হচ্ছে 2 ই কে ইন্টু হচ্ছে এম, আসবে কি রুট ওভার, আসবে হচ্ছে আমাদের রুট ওভার। সো পি সমান হচ্ছে আমাদের এটা হচ্ছে সূত্র, পি সমান রুট ওভার 2 ই কে এম, 2 ই কে এম। ওকে, বলের ঘাতের একক ও নিম্নের কোন রাশির একক নেই। বলের ঘাতের একক ও নিম্নের কোন রাশির একক একই, সরি নেই না, কোনটা রাশি একই, তার মানে বলের ঘাতের একক যেটা আর কোনটার একক সেটা সেম, যেমন হচ্ছে ভরবেগের একক, কারণ ভরবেগের পরিবর্তন আর বলের ঘাত সমান, আমরা একটা পড়ছিলাম তাই না, এটা কি তোমাদের মনে পড়ে যে বলের ঘাত এই যে বলছিলাম বলের ঘাত কি আমাদের হচ্ছে এফ ইন্টু টি, এফ ইন্টু টি সমান কি যে এম ভি মাইনাস ইউ, এটাই তো আমাদের ভরবেগের পরিবর্তন। সো বলের ঘাতও যা ভরবেগের পরিবর্তন আসলে তাই, সেম জিনিস আসলে, তার মানে এখানকার এককগুলো কী হবে সেম হবে। ঠিক আছে, সেভাবে বের করলেই বের করতে পারবা। এটা ছিল আমাদের হচ্ছে শুরুর দিকের বলের অংশগুলো। এবার আমরা দেখবো বলের অংশগুলো পরে ঘূর্ণন গতি সংক্রান্ত, আমাদের হচ্ছে ঘূর্ণন গতি, কৌণিক বেগ, তারপর হচ্ছে টর্ক, কৌণিক ভরবেগ, এগুলো দিয়ে আমাদের যে প্রশ্নগুলো সেটা আমরা এখান থেকে দেখে ফেলবো। ঠিক আছে, আমরা এখান থেকে এই জিনিসগুলো দেখবো, যে পাখার এই অঙ্কগুলো, পাখা, বৈদ্যুতিক পাখা, টর্ক 0, 1 আরপিএস, এগুলো আমরা দেখবো। সো শুরুতে আমরা ঘূর্ণন গতির সূত্রগুলো লিখে ফেলবো। যেমন আমরা যেখানে লিখতাম এস ইকুয়াল টু ভিটি, সেখানে আমরা লিখবো থিটা সমান হচ্ছে ওমেগা টি, এস ইকুয়াল টু ভিটি। থিটা মানে কৌণিক সরণ, থিটা মানে কৌণিক বেগ, সব কৌণিক হবে এই জিনিসগুলো। আমরা শুধু জানি এস ইকুয়াল টু হচ্ছে ইউটি, তাহলে দেখো ইউটি প্লাস হচ্ছে কি হাফ এটি স্কোয়ার, সো হাফ এটি স্কোয়ার, হাফ আলফা ইন্টু টি স্কোয়ার, এটা গেল আমাদের এটা। তারপরে থিটা আমাদের এটা গেল, এর পরেরটা আমাদের আসবে হচ্ছে থিটার পরে আসবে হচ্ছে ভি স্কোয়ার। সো আমরা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as লিখতাম, এখন তো সেটা লিখবো না, লিখবো ওমেগা স্কোয়ার সমান ওমেগা নট স্কোয়ার প্লাস 2 ইন্টু আলফা ইন্টু থিটা, সো 2 ইন্টু আলফা ইন্টু থিটা। সো ওমেগা স্কোয়ার সমান ওমেগা নট স্কোয়ার প্লাস 2 ইন্টু আলফা ইন্টু থিটা, এটা আমরা শিখেছি। আমরা আরও জানি ওমেগা সমান হচ্ছে ওমেগা নট প্লাস হচ্ছে আলফা ইন্টু টি, এগুলো হচ্ছে কৌণিক গতির ফর্মুলাগুলো আমাদের ছিল। সেই কৌণিক গতির ফর্মুলাগুলোর মধ্যে আমাদের এখানে আরও বেশ কিছু জিনিস চলে আসবে, সুন্দর করে নোট ডাউন করে ফেলতে পারো বা মুখস্থ করে ফেলো আমার সাথে একবার করে, এইগুলো দিয়েই তুমি দেখবে পরীক্ষায় প্রশ্ন পাচ্ছ। সেবার আমরা দেখব হচ্ছে টর্ক। সো টর্কের আমাদের যেই সূত্রগুলো প্রয়োজন হবে সেগুলো, সো টর্ক হচ্ছে আমরা এই টর্কের নাম দিয়ে হচ্ছে দ্বন্দ্বের ভ্রামক বা বলের ভ্রামক। কথাটা মনে রেখো যে দ্বন্দ্বের ভ্রামক বা আমরা বলি বলের ভ্রামক, এটা হচ্ছে টর্ক। টর্কটা হচ্ছে কি, যেটা প্রয়োগ করলে কোনো বস্তুতে কি হয়, ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হয়। টর্ক কি, যা প্রয়োগে বস্তুতে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হয়। সো সেটা কি হবে আর ক্রস এফ, সেটা হবে হচ্ছে আর ক্রস এফ। সো টাও সমান হচ্ছে আর ক্রস এফ। এরপরে হচ্ছে খেয়াল করো টাও সমান আর ক্রস এফ, আমরা এখানে আরও কী লিখতে পারবো, এটাও তার ভেক্টর রাশি ক্রস গুণ করলে পাওয়া যায়, আর ব্যাসার্ধ ভেক্টর এফ হচ্ছে বল। তাও সমান আরও লিখতে পারবো যে হচ্ছে আর এফ সাইন থিটা লিখতে পারবো আমরা, হ্যাঁ, যদি শুধু ভ্যালুটা আমরা বের করতে চাই। বা টাও সমান আরও লিখতে পারবো হচ্ছে আই আলফা। আই বের করতে হবে ডিফারেন্টভাবে, অনেকভাবে আয়ের সূত্র হতে পারে, সেটা আমরা একটু পরে সেটা শিখবো আয়েরটাও। তাই সমান আই আলফা। সো আমরা আরও মনে রাখবো এটাও সমান হচ্ছে এরকম যে ডি এল বাই হচ্ছে ডিটি। এল হচ্ছে কৌণিক ভরবেগ, একটু পরে শিখবো যে কৌণিক ভরবেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি, টর্ক বলি। যেমন ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক, তেমনি কৌণিক ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে টর্কের সমানুপাতিক। সো টর্ক সমান এটা লিখতে পারি, হ্যাঁ। এই হচ্ছে আমাদের এখান থেকে মোটামুটি জিনিস। টর্কের একক হচ্ছে কি নিউটন মিটার, সেটা মনে রাখবো। টর্কের একক কি নিউটন মিটার, হ্যাঁ। সেখান থেকে তুমি এতটুকু কথা মনে রাখবা, টর্কের একক এবং হচ্ছে টর্কের এই ফর্মুলাগুলো সবচেয়ে কমন।
এবার আসো আমরা একসাথে এক নজরে শিখে ফেলি হচ্ছে কোনটা, কৌণিক ভরবেগের গুলো শিখে ফেলি। কৌণিক ভরবেগ, সো কৌণিক ভরবেগ থেকে আমাদের যেই প্রশ্নগুলো আসবে তখন আমরা যেন করতে পারি। সো কৌণিক ভরবেগ, সো এটা আমাদের কি আসবে এখান থেকে, এটা হচ্ছে কৌণিক ভরবেগ, এটা আমাদের কি আসবে, কৌণিক ভরবেগ, ঠিক আছে। সো এবার আমরা লিখে ফেলে আসলে কৌণিক ভরবেগ থেকে কি লেখা যাবে, কৌণিক ভরবেগ থেকে লেখা যাবে হচ্ছে আমরা লিখতে পারবো হচ্ছে এটা, যে কৌণিক ভরবেগ আমরা লিখতে পারবো হচ্ছে এল দিয়ে প্রকাশ করি আমরা কৌণিক ভরবেগকে আমরা এল দিয়ে প্রকাশ করি। সো এল সমান সমান কি লিখবো, এল ইকুয়াল টু আমরা প্রথমত লিখতে পারবো হচ্ছে আর ক্রস এবার পি, আগে ছিল আর ক্রস এফ, এবার লিখতে পারবো হচ্ছে আর ক্রস পি। আমরা আর লিখতে পারবো এল সমান সমান আর পি সাইন থিটা, হ্যাঁ আর পি সাইন থিটা, আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, পি হচ্ছে ভরবেগ। এল ইকুয়াল টু আরও লিখতে পারবো, এল ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে আই ওমেগা, হ্যাঁ আই এর পরিবর্তে অনেক কিছু লেখা যাবে, এম আর স্কোয়ার অথবা হাফ এম আর স্কোয়ার অথবা 3/2 এম আর স্কোয়ার, ডিপেন্ড করে কোন কেজে আই বের করছি একটু পরে সেটা আমরা দেখবো এবার। সো এল ইকুয়াল টু আই ওমেগাটা মাথায় রাখবো আমরা, এবং মনে রাখবা কৌণিক ভরবেগ সংরক্ষিত হয়, তার মানে এটা লেখা যায় যে I1 ওমেগা 1 সমান সমান I2 ওমেগা 2। আরেকটা জিনিসও লিখে দিই যে এল ইকুয়াল টু কিন্তু আরেকটা সূত্র লেখা যায়, এল সমান সমান হচ্ছে এম ভি আর, হ্যাঁ এম ভি আরও লেখা যায়। সো এল ইকুয়াল টু হচ্ছে I1 ওমেগা 1 এবং কতটুকু হচ্ছে কি I2 ওমেগা 2, অর্থাৎ কৌণিক ভরবেগ সংরক্ষিত হয়, সে ব্যাপারটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু ভরবেগের সংরক্ষণ নীতির মতো কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি, কৌণিক ভরবেগ সংরক্ষিত হয়, যে পূর্বের I1 ওমেগা 1 এর গুণফলটা যা হবে পরবর্তীতে তুমি যদি I2 চেঞ্জ করো তাহলে ওমেগাটাও সেভাবে চেঞ্জ হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ব্যাপার। সো কৌণিক ভরবেগ, টর্ক এবং হচ্ছে এটা কৌণিক ভরবেগের এককটাও লিখে রাখতে পারো, যে এককটাও তুমি এখান থেকে মনে রাখলা, কৌণিক ভরবেগের একক যে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। সো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, খুবই কমন জিনিস, একক মাত্রা এগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই কমন, সেম একইভাবে শিখে রাখবো প্রত্যেকটাই, আসলে তুমি করতে পারো এখান থেকে। সো আমরা 3 সেট প্রশ্ন দেখলাম, কৌণিক গতির সূত্রগুলো, টর্ক এবং কৌণিক ভরবেগের সূত্রগুলো, এগুলো দিয়ে কীরকম প্রশ্ন হয় সেটা আগে এক নজরে দেখে নেওয়া যাক। একটি বৈদ্যুতিক পাখা প্রতি মিনিটে 90 বার ঘুরছে, এর কৌণিক বেগ কত? কৌণিক বেগ মানে কি 1 সেকেন্ডে কতবার ঘুরছে, সহজ হিসাব, হ্যাঁ 1 সেকেন্ডে কতবার ঘুরে, 1 সেকেন্ডে কতবার ঘুরে সেটাই হচ্ছে কৌণিক বেগ। 1 সেকেন্ডে কতবার ঘুরে, 1 সেকেন্ডে কতবার ঘুরে, যেটা জানা যায় কি কৌণিক বেগ। সো সেটা আমাদের কী হবে, যে কৌণিক বেগ মানে কি ওমেগা। সো আমরা ওমেগার সূত্র জানি, সূত্র দিয়ে লিখতে পারবো। এখানে দেখো আমরা ওমেগা লিখছিলাম, ওমেগার সূত্রগুলো লিখি নাই, একটু অ্যাড করে দিই, যারা হচ্ছে ভুলে গেছো এখান থেকে তারা দেখে নিতে পারবা যে ওমেগা সমান 2π/t, ওমেগা সমান লিখতে পারি আমরা 2πf, আমরা ওমেগা সমান লিখতে পারি হচ্ছে 2πn ডিভাইডেড বাই হচ্ছে টি, 2π/t 2πf 2πn/t। সো এই হচ্ছে আমাদের কৌণিক বেগের সূত্র, টি হচ্ছে পর্যায়কাল, এফ হচ্ছে কম্পাঙ্ক, এন ঘূর্ণন সংখ্যা দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা 2πn/t দিয়ে লিখি। যেমন এখানে বলা ছিল প্রতি মিনিটে 90 বার ঘুরছে, তাহলে এন এর মান আমাদের, হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের কৌণিক বেগটা আমরা কী লিখবো, যে 2πn/t। তো তুমি যদি একটু হিসাব করে বসাই দাও কত আসে, দেখো যে 2πn হচ্ছে কত, 90 বার ঘুরছে, টি এর মান কত, যে প্রতি মিনিটে, টি এর মান তার মানে কত, প্রতি মিনিট মানে কত 60 সেকেন্ড। তা বসাই দিব হচ্ছে আমরা 60, শূন্য আর এখানকার শূন্য এখানকার শূন্য কাটা, আর জিনিস থাকছে 9 দুগুণে 18, 18কে 6 দিয়ে ভাগ করলে আসতে 3, তাহলে আসতে আসতে π/3, একক কী হবে, রেডিয়ান পার সেকেন্ড। সো মনে রাখবা এই কৌণিক বেগের একক কি, হ্যাঁ এটার একক কি, এটার একক হচ্ছে আমাদের যে রেডিয়ান পার সেকেন্ড। এছাড়াও বিভিন্ন একক আরও থাকে, এছাড়াও আমরা আরও অনেকগুলো একক কিন্তু এখানে ব্যবহার করি, যেমন হচ্ছে আরপিএস ব্যবহার করি বা হচ্ছে আরপিএম ব্যবহার করি, হ্যাঁ সো এগুলো আমরা সামনে পাবো, কনভার্সনগুলো আমরা শিখে রাখবো সেখান থেকে, কেমন। এর উত্তর কী হবে তাহলে π/3, তুমি এখান থেকে উত্তর দাগাতে পারবা। এবার ঘুরছে কত, এই প্রশ্ন এই একই প্রশ্নই ছিল, ডাবল হয়ে গেছে আসলে, যে কোনো বস্তুর উপর বাহ্যিক নেট টর্ক শূন্য হলে গতিমুখ থাকবে। আমরা যদি কোনো বস্তুতে টর্ক প্রয়োগ করি, আমরা যদি কোনো বস্তুতে বল প্রয়োগ করি, ভরবেগের পরিবর্তন ঘটে। আমরা তেমনিভাবে কোনো বস্তুতে টর্ক প্রয়োগ করি, সেই বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তন ঘটে। সো নেট টর্ক শূন্য, হ্যাঁ নেট টর্ক শূন্য যদি হয় তাহলে কি হবে, যে কোনটি ধ্রুবক থাকবে, যে এল ধ্রুবক থাকবে, এল তার মানে কৌণিক ভরবেগ ধ্রুবক থাকবে। সো কৌণিক ভরবেগ ধ্রুবক থাকবে, সেই কথাটুকু মাথায় রাখবো, যে সামেশন টাউ সমান 0 হলে কি হবে, এল ধ্রুবক থাকবে, এলটা কি হবে, ধ্রুবক থাকবে। সো ওটাকে মাথায় রাখতে পারি, এখান থেকে আমরা এলটা ধ্রুবক থাকবে। সো 1 আরপিএস সমান কী হবে, আমরা একটু আগে পড়তেছিলাম যে আমরা ওমেগা সমান সমান সূত্র জানি কি, যে 2πn/t। বলছে 1 আরপিএস, এই আরপিএস মানে হচ্ছে রেভলিউশন পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে ঘূর্ণন। এই আরপিএস মানে হচ্ছে কি প্রতি সেকেন্ডে ঘূর্ণন, প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা, প্রতি সেকেন্ডে ঘূর্ণন। আর কত ঘূর্ণন সংখ্যা, কত 1 আরপিএস মানে কি প্রতি সেকেন্ডে একবার ঘূর্ণন, 1 আরপিএস মানে কি প্রতি সেকেন্ডে একবার ঘূর্ণন, মানে ঘূর্ণন সংখ্যা হচ্ছে 1। আর টি এর মান কত,
প্রতি সেকেন্ডে, তাই না, বলছে প্রতি সেকেন্ডে, তাহলে টি এর মান তো 1 সেকেন্ডে, তাহলে 2 পাই, তার মানে এটা হবে হচ্ছে কত 2 পাই, তাহলে ওমেগা সমান হবে আমাদের 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে সহজ কথা, আমরা যে বলছিলাম 1 আরপিএস, তুমি সেটা মুখস্থই রাখতে পারো চাইলে, যে 1 আরপিএস, সুতরাং দিয়ে তুমি মুখস্থ রাখতে পারো 1 আরপিএস যেই কথা, আর 2 পাই রেডিয়ান সেই একই কথা। সো তোমার কাজ হবে সেই জিনিসটা এখান থেকে মুখস্থ করে ফেলো সুন্দর মতো, ঠাড়া মুখস্থ, কেমন? তোমার ঝামেলা নয়, তোমাদের বলতো 30 আরপিএস, তুমি যে সেম একই বের ফেলতে পারতা। এটাই হচ্ছে মজার, কারণ তুমি পুরো জিনিসটাই শিখলা যে বের করতে হয় কীভাবে, মুখস্থ না করে বের করতে হয় কীভাবে সেটা জানলে একটু ইজি হয়। আর ওটা মুখস্থ, ঠাড়া মুখস্থ এটা, ঠিক আছে? সো 2 পাই রেডিয়ান, এটি ঘড়ির সেকেন্ড, মিনিট ও ঘন্টার কাটার কৌণিক বেগের অনুপাত কত? সো আমরা যদি লিখি যে হচ্ছে ঘন্টার কাটা, হ্যাঁ সেকেন্ডের কাটা, তারপর হচ্ছে কি আমাদের যে হচ্ছে মিনিট, সো মিনিট আমাদের কি আসবে, এখানে এম লিখলাম, তারপর আমাদের আসবে কি যে ঘন্টার কাটার কৌণিক বেগের অনুপাত কি হবে। দেখো এদিকে কী পাচ্ছি আমরা, ওমেগা সমান পাবো সব জায়গায় পাবো কি 2 পাই বাই টি, সব জায়গায় পাবো 2 পাই বাই টি, তো সব জায়গায় তুমি পাবো হচ্ছে 2 পাই বাই টি, সব জায়গায় পাবা তুমি হচ্ছে 2 পাই বাই টি। কত আসবে দেখো, সো তুমি বের করতে যাচ্ছ হচ্ছে ঘন্টার কাটা, সো সেকেন্ডের কাটা, এটা হচ্ছে মিনিটের কাটা, এটা হচ্ছে ঘন্টার কাটা, ঠিক আছে? দেখো সব জায়গায় 2 পাই আসছে, 2 পাই যদি বাদ দাও তুমি, এখানে তোমার আসতেছে কত এস, সেকেন্ডের কাটার এস কত, মানে টি এস কত, পর্যায়কাল কত। সেকেন্ডের কাটারা কি করে, দ্রুত এভাবে করে ঘুরে এখানে চলে আসে, 1 মিনিটের মধ্যে চলে আসে, তার মানে 60 সেকেন্ড, তো সেকেন্ডের কাটার পর্যায়কাল 60 সেকেন্ড, তো লিখে নাও যে ঘড়ির সেকেন্ডের কাটার পর্যায়কাল হচ্ছে 60 সেকেন্ড, মাথায় থাকে জানি। মিনিটের কাটা যদি বলে, মিনিটের কাটা চিন্তা করো, সে মনে করো 12টা 5 বাজে, আস্তে আস্তে ঘুরে 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 এখানে আসে, 1 ঘন্টা পরে সে আগের জায়গায় চলে আসে, তাহলে 1 ঘন্টা মানে কত 3600, তাহলে তুমি বুঝবা এখানে। আর এখান থেকে আমরা কী করলাম, 2 বাই সব জায়গা থেকে বাদ দিয়ে দিচ্ছি আমরা, বাকিটুকু লিখছি আমরা এখানে, তাহলে লিখতেছি 1 দিয়ে লিখতেছি এই জন্য, আর হচ্ছে 2 বাই পক্ষ দিয়ে কমন নিয়ে মনে করো বাদ দিয়ে দিছি, তাহলে এবার লিখি 1/60 মানে 1/3600 আমাদের এখানে আসবে। ওকে, তাহলে আমাদের এইটা কত 3600, সেই ব্যাপারটা মাথায় রেখো, 3600 হচ্ছে পর্যায়কাল কার, মিনিটের কাটা। এবং হচ্ছে ঘন্টার কাটা কত, 24 ঘন্টা বললো না কিন্তু, কারণ ঘড়িতে কিন্তু 24 ঘন্টা নেই, 12 ঘন্টা আছে, তাহলে 12 ঘন্টাতে পরে একবার চলে আসে আগের জায়গায়। সো 12 × 3600, সো কত আসবে এখানে 12 × 3600। সো এবার তুমি এখান থেকে কী করবে, দেখবে কোনটা মানাচ্ছে, কোনটা মিলছে। হ্যাঁ, তুমি মনে করো কী করলা, যে সবাইকেই তুমি মনে করো সবাইকে কী করলা 12 × 3600 দিয়ে গুণ করলা। সো 12 × 3600 দিয়ে গুণ করলে এখানে আসবে হচ্ছে, সবাইকে দিয়ে 12 × 3600 গুণ করো, এখানে আসবে 1, এখানে আসবে হচ্ছে 12, এখানে আসবে 720, তাহলে উত্তরটা হবে 720, 12, 1। হ্যাঁ, তুমি করে দেখবা অনুপাতটা এটাই আসে, তুমি একে গুণ দিলে 12 × 3600, তাহলে এখানে থাকবে 720, এখানে থাকবে হচ্ছে শুধু 12, এখানে থাকবে কি 1, কারণ 12 × 3600 নিচে আছে, উপরে আছে 12 × 3600, তাহলে 1 হয়ে আসবে। সো এই হচ্ছে আমাদের এখানকার জিনিস। তো এখানে আরেকটা সূত্র একটু মনে রাখতে বলবো, প্রায় আমাদের কাজে লাগবে কৌণিক ভরবেগের এই জায়গাটার মধ্যে, সেটা হচ্ছে এই পেজের মধ্যে লিখে রাখতে পারি আমরা, ভি ইকুয়াল টু হচ্ছে ওমেগা আর, তার মানে রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। সো এটা কাজে লাগবে, ভি রৈখিক বেগ, ওমেগা কৌণিক বেগ, আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ। সো আশা করি বুঝেছি আমরা এটাও। সমকৌণিক বেগে ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি জড়তা ভ্রামকের অনুপাত কি হবে? তো সমকৌণিক বেগে ঘূর্ণায়মান কৌণিক গতিশক্তির সূত্র আমরা জানি হচ্ছে কি সমান হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। তোমাকে বলছে বস্তুর গতিশক্তি ও জড়তার ভ্রামকের অনুপাত, বস্তুর গতিশক্তি আর জড়তার ভ্রামকের অনুপাতটা কি হবে? সো ইকে ভাগ হচ্ছে আই, গতিশক্তি এবং জড়তার ভ্রামকের অনুপাত, ইকে ভাগ আই সমান কি হবে? ওমেগা স্কোয়ার। সো এখানে কি আছে আমাদের দেখো, হাফ ছিল, সো হাফ থাকবে, তার মানে এখানে আমরা বুঝতে পারছি কি জিনিসটা এরকম থাকে। সো ইকে বাই আর এর সাথে সমানুপাতিক হচ্ছে এটা, হ্যাঁ সমানুপাতিক হচ্ছে, সমানুপাতিক ধ্রুবক মনে করে সেই হাফটা ছিল, তাহলে হচ্ছে কত আমাদের এখানে, সেটা হচ্ছে আমাদের যে ওমেগা স্কোয়ার। তার মানে এই অনুপাতটা কার সমানুপাতিক? দেখো আমাদের এই বেগের স্কোয়ারের সমানুপাতিক কিন্তু, হ্যাঁ। সো এটা তোমাকে মনে রাখতে হবে যে সমকৌণিক বেগের বর্গের সমানুপাতিক, হ্যাঁ তাহলে কি আমাদের কি বেগ, কৌণিক বেগের, দেখো সেই কৌণিক বেগের বর্গের সমানুপাতিক, ঠিক আছে। সো এখানে তুমি আশা করি বের করে ফেলতে পারবা। পরটা দেখো, ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য কমালে কি হয়? সূত্র একটু আগে তোমাকে বলছিলাম যে একটা রৈখিক বেগ আর কৌণিক বেগের জিনিসপাতি কিন্তু পরীক্ষা আসে। সো তুমি এই সূত্রটা মনে রাখবা, এটা কিন্তু বলছিলাম যে ভি ইকুয়াল টু ওমেগা আর। এবার তুমি যদি কি করো, দেখো কি প্রথম অপশনটা, মিনিটের কাটার দৈর্ঘ্য কমালে মানে কি আর কমালে, দেখো আর কমালে কি হয়, আর এর সাথে ভি এর সম্পর্ক সমানুপাতিক। সো আর কমালে ভিও কমে, আর কমালে ভিও কমে। হ্যাঁ, তোমাকে এটাই বলছি, ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য কমালে কি হয়। দেখো যে ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য কমালে কি হয়। সো রৈখিক বেগ বাড়ে, কৌণিক বেগ বাড়ে, রৈখিক বেগ স্থির থাকে, কৌণিক বেগ বেড়ে যায়,
রৈখিক বেগ কমে এবং হচ্ছে কৌণিক বেগ স্থির থাকে। এবার তোমাকে যেই কথাটা বলছে যে ঘড়ির মিনিটের কাটার তুমি কি করছো যে 8টা কমাইছো, মানে এই মিনিটের কাটার দৈর্ঘ্য বড় ছিল, ছোট করে দিচ্ছ। তো তখন এখন তার রৈখিক বেগটা কি হবে, তার প্রান্তের রৈখিক বেগ মানে কি, প্রান্তের রৈখিক বেগ কিন্তু বোঝায়। তা দেখো তোমার কি হবে জিনিসটা, যে আর কমালে ভিটাও কমে যাচ্ছে, আর কমালে ভি কমবে, তার মানে হচ্ছে ভি কমে, তার মানে হচ্ছে ভি কমে। এখন তোমার কাছে মনে হবে আচ্ছা ঠিক আছে, ভি কমাইলে তো কি হবে, যে হচ্ছে ভি কমাইলে তো ওমেগা কমবে নাকি? উত্তর হচ্ছে না, ওমেগা স্থির থাকবে। কারণ তুমি ঘড়ির মিনিটের কাটার তুমি দৈর্ঘ্য চেঞ্জ করছো, কিন্তু তার পর্যায়কাল তো সেম আছে। আমরা জানি পর্যায়কাল ওমেগা কী হবে, ওমেগা 2π/t, টি এর তো কোনো চেঞ্জ করা নাই, তার মানে ওমেগা কোনো চেঞ্জ হবে না, তার মানে ওমেগাটা স্থির থাকবে এবং ভি কমবে। সো রৈখিক বেগ কমে এবং কৌণিক বেগ স্থির থাকে। সো এটা কিন্তু ভালো একটা প্রশ্ন ছিল, কুমিল্লা বোর্ড 17তে আসছিল। একটি পাখা প্রতি মিনিটে 30 বার ঘুরছে, কৌণিক বেগ কত নিজে করে ফেলবা। ওমেগা সমান সমান 2πn/t, 30 বার ঘুরছে প্রতি মিনিটে, মানে কত 60 সেকেন্ডে, 0 0 কাটা, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, থাকছে হচ্ছে কি ওমেগা সমান সমান পাই রেডিয়ান। তো উত্তর কি হবে আমাদের এখানকার, পাই রেডিয়ান। রৈখিক বেগ কৌণিক বেগের মধ্যে সম্পর্ক আমরা শিখছিলাম যে ভি ইকুয়াল টু হচ্ছে ওমেগা আর, তাই কিনা? এখান থেকে আমরা কি পাবো, দেখো এই সম্পর্কটা হচ্ছে ভি ইকুয়াল টু হচ্ছে ওমেগা আর। সো ভি ইকুয়াল টু ওমেগার কোথায় আছে দেখো, এই দেখো ভি ইকুয়াল টু ওমেগা, তবে সেটা ক্রস গুণ, হ্যাঁ, ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর। সো তুমি এখান থেকে মনে রাখবা। ঘূর্ণায়মান বস্তুর জড়তা পরিমাপ করা হয় কোনটি দ্বারা? জড়তার পরিমাপ, জড়তা হচ্ছে ভর, তবে ঘূর্ণায়মান বস্তু জড়তা, সো ঘূর্ণায়মান বস্তু জড়তা হচ্ছে কি, কৌণিক ভরবেগ, এল কৌণিক ভরবেগ। হ্যাঁ, ভরবেগ হচ্ছে আমাদের মানে গতিশীল বস্তুর, তবে ঘূর্ণায়মান হলে কি হবে, সেটা কৌণিক ভরবেগ হবে। হ্যাঁ, সো কৌণিক ভরবেগ, সো কৌণিক ভরবেগ হচ্ছে আমরা ঘূর্ণায়মান বস্তুর জড়তা, ঘূর্ণায়মান বস্তুর জড়তা হচ্ছে কৌণিক ভরবেগ। সো কৌণিক ভরবেগ কোথায় আছে, কৌণিক ভরবেগ হচ্ছে আরপি, আর ইন্টু পি, আরপি সাইন থিটা। সো জড়তার ভ্রামকটাই আমরা চলে আসি। জড়তার ভ্রামকের বিভিন্ন কেজ আমাদের দেখতে হবে। বিন্দু ভরের জন্য আমি সূত্রগুলো নোট করে দিচ্ছি, খেয়াল করো। সো বিন্দু ভরের জন্য আমি যা যা বলছি এটুকু পড়লেই তোমার হয়ে যাবে। সো বিন্দু ভরের জন্য কি হবে, আই সমান সমান লিখবো হচ্ছে আমরা সরাসরি এম আর স্কোয়ার। যদি বিন্দু ভর না হয় কি হয়, দৃঢ় বস্তু হয়। সো দৃঢ় বস্তুর ক্ষেত্রে আমাদের দৃঢ় বস্তু যদি একটা থাকে, তাহলে সেক্ষেত্রে দৃঢ় বস্তুর জন্য জড়তার ভ্রামক হবে হচ্ছে যে সামেশন এম আর স্কোয়ার, বা আমরা বলতে পারি হচ্ছে ইন্টিগ্রেশন আই ইন্টু ডি, ইন্টিগ্রেশন আই তো বের করতে যাচ্ছি আমরা, ইন্টিগ্রেশন ডিএম ইন্টু আর স্কোয়ার, সেটা হচ্ছে আমাদের কি, জড়তার ভ্রামক দৃঢ় বস্তুর ক্ষেত্রে। সো গেল আমাদের দুইটা, একটা হচ্ছে দৃঢ় বস্তু, একটা হচ্ছে বিন্দু বস্তু, দৃঢ় বস্তু যেটা দৃঢ় বস্তু। এবার আমাদের বিশেষ কিছু বস্তুর জন্য শিখতে হবে, বিশেষ বস্তু। সো বিশেষ কিছু বস্তুর জন্য শিখবা। চিত্র এঁকে আমি মনে করাই দিচ্ছি জিনিসগুলো, আশা করি তোমাদের মনে থাকবে। বিশেষ বস্তুর মধ্যে ছিল যদি আমাদের একটা সরু সুষম দণ্ড হয় এবং সেই দণ্ডের ভার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে হয়, মাঝখানের অক্ষের সাপেক্ষে হয়, তাহলে সেক্ষেত্রে জড়তার ভ্রামক হইতো এম এল স্কোয়ার বাই 12। এখানে আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে, এই জড়তার ভ্রামকের পাশাপাশি সেটা হচ্ছে আমাদের চক্রগতির ব্যাসার্ধ কে। সো বাংলাটা লিখে নাও, সেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ পরীক্ষায় প্রায় এমসিকিউ দেয়, তুমি তোমার পরীক্ষার প্রশ্নে চক্রগতির ব্যাসার্ধ কথাটা পাবাই, এটা তুমি শিওর হয়ে থাকো। সো এটা নিয়ে যাবতীয় জিনিস তুমি পড়ে রাখো। চক্রগতির ব্যাসার্ধ কে দ্বারা প্রকাশ করি, তাহলে কে সমান হবে হচ্ছে √আই ডিভাইডেড বাই এম। আয়ের মান জানা থাকলে এম দিয়ে ভাগ করে রুট করলেই চলে আসবে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, ঠিক আছে। সো এবার এটা গেল আমাদের একটা বিষয়বস্তুর জন্য জড়তার ভ্রামক। আমরা এবার শিখবো আরেকটা বিষয়বস্তুর জন্য জড়তার ভ্রামক। যদি সরু সুষম দণ্ড হয় এবং তার প্রান্তগামী অক্ষের সাপেক্ষে বের করতে বলে, এরকম প্রান্তগামী অক্ষের সাপেক্ষে, যে কোনো প্রান্তগামী অক্ষের সাপেক্ষে বের করতে বলে, তো সেক্ষেত্রে জড়তার ভ্রামক হবে হচ্ছে এম এল স্কোয়ার বাই হচ্ছে 3 তার দুইটা গেল, একটা হচ্ছে সরু সুষম দণ্ডের মাঝখানের সাপেক্ষে, সরু সুষম দণ্ডের প্রান্তের সাপেক্ষে। যদি বলে আমাকে একটা বৃত্তাকার চাকতি আছে, বৃত্তাকার চাকতির এই ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, তাহলে সেক্ষেত্রে কি হবে, চাকতির ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে হবে হচ্ছে এম আর স্কোয়ার বাই 2। এম আর স্কোয়ার বাই 2 অনেকগুলো আছে, যেমন কি কি আছে, তোমাকে বলতে পারে এরকম সিলিন্ডার, বলতে পারে একটা সিলিন্ডার বা একটা চোঙ এর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে তোমাকে বলতে পারে। তো সিলিন্ডার বা চোঙেরও ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষেও কি হয়, এই এম আর স্কোয়ার বাই 2 হয়। বা আমরা এখানে গোলকের কয়েকটা শিখতে পারি, একটা নিরেট গোলক, একটা হচ্ছে ফাঁপা গোলক। সো মনে রাখবা, সো নিরেট গোলকের জন্য হচ্ছে কত, যে 2/3
5 নিরেট গোলকের জন্য হচ্ছে 2/5। সো আমি এখানে একটু এঁকে দিচ্ছি, মনে করো এই হচ্ছে আমাদের নিরেট গোলক। হ্যাঁ, এই যে নিরেট গোলক, সেরকম নিরেট গোলকের জন্য জড়তার ভ্রামক হবে হচ্ছে 2/5 mr²। বা একইভাবে তুমি আরও কয়েকটা মনে রাখতে পারো, যেমন হচ্ছে নিরেট গোলকের পাশে ফাঁপা গোলক হলে কী হবে, শুধু 2/3 mr²। ফাঁপা গোলক হলে কী হবে, এটা নিরেট, লিখে দিচ্ছি কথাটা, নিরেট গোলক। সো নিরেট গোলক। স্যার ফাঁপা গোলক হবে কি, সো এটা মনে রাখো জাস্ট, যে ফাঁপা গোলক কী হবে। সো ফাঁপা গোলক হবে হচ্ছে I সমান 2/3 হবে জাস্ট। সো 2/3 mr², দ্যাটস ইট। সো এই কয়েকটা মনে রাখো, আরও বিশেষ কিছু আমরা শিখবো। আয়তাকার বস্তুর খেলা হবে ml²/12 এরকম চলে আসবে। সো আমরা সেটা দেখবো সামনে। এটি পাতলা বৃত্তাকার চাকতির যে কোনো ব্যাস। এবার পাতলা বৃত্তাকার চাকতি যখন যে কোনো ব্যাস হবে, দেখো এটা আমাদের কি ছিল, এটা হচ্ছে বৃত্তাকার চাকতি ছিল, তবে বৃত্তাকার চাকতির ভর কেন্দ্রগামী। সো এটা আমরা লিখে নিই কথাটা, তাহলে ভালো হবে। বৃত্তাকার চাকতি। সো পাতলা বৃত্তাকার চাকতি, এটা হচ্ছে আমাদের বৃত্তাকার চাকতির আসলে ভর কেন্দ্রগামী অক্ষ। আর যদি তোমাকে বলে পাতলা বৃত্তাকার চাকতির যে কোনো ব্যাসের সাপেক্ষে, তাহলে হবে হচ্ছে যে আমাদের আসবে হচ্ছে 1/4, হ্যাঁ 1/4 mr²। যে কোনো ব্যাসের সাপেক্ষে হবে 1/4 mr²। পাতলা গোলাকার চাকতির পৃষ্ঠের অভিলম্বভাবে গমনকারী স্পর্শকের সাপেক্ষে চক্রগতি ব্যাসার্ধ। গোলাকার চাকতির পৃষ্ঠের অভিলম্ব গমনকারী, তার মানে হচ্ছে এটা বৃত্তাকার চাকতির এই যে অভিলম্ব দিয়ে যেটা গেছে আর কি, তাহলে সেখানে কী হবে শিখছিলাম আমরা, যে 2 হয়, mr²/2 হয়, তাই না। এখন যদি জিজ্ঞেস করছে চক্রগতির ব্যাসার্ধ, বলছিলাম না সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষাতে, কিন্তু এই এক নাম্বার তুমি এভাবে পাওয়া যাবে, লিখে রাখতে পারো। সো লিখে না রেখা মুখস্থ রাখো এই জিনিসগুলো। সো আমি কে বের করবো কীভাবে, আগে শিখছিলাম কে সমান হয় √I/m। সো তুমি যদি আই এর মানটাকে বসাই দাও এখানে, √, দেখো কত আসে, mr²/2। আর নিচে কি আছে, নিচে একটা m আছে। সো m কাটা যাবে, এখানের স্কোয়ার আছে, কাটা যাবে স্কোয়ার রুটটা, আর এখানে আসবে কত, 2। সো r/√2 হচ্ছে আমাদের উত্তর। কোথায় r/√2, যে পাতলা বৃত্তাকার চাকতির পৃষ্ঠের অভিলম্বভাবে গমনকারী স্পর্শকের সাপেক্ষে জিজ্ঞেস করছে। যদি আমাদের এখানে বলতে হচ্ছে স্পর্শকের সাপেক্ষে না, বলতে হচ্ছে কেন্দ্রের সাপেক্ষে। স্পর্শকেরটা কোনটা আমি চিত্র এঁকে দেখাই দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ভর কেন্দ্রগামী। সেগুলো কথাটা লেখা থাকুক, যেহেতু বের করছি আমি, কথাটা একটু ভালো মতো চেক করে নিব। ভর কেন্দ্রগামীটা এটা, তো ভর কেন্দ্রগামী না হয় তাহলে কি করব, এই দেখো স্পর্শকের সাপেক্ষে আমরা জানি তো, স্পর্শকের সাপেক্ষেটা হচ্ছে 3টা আমাদের আছে মোট এখানে, একটা হচ্ছে ভর কেন্দ্রগামী, একটা স্পর্শক, একটা হচ্ছে কি যে কোনো ব্যাসের সাপেক্ষে। সো স্পর্শকের সাপেক্ষে চক্রগতি ব্যাসার্ধ কি হবে, স্পর্শকের সাপেক্ষে হবে হচ্ছে I = আমরা জানি আগের মতোই, যে এখানে হবে হচ্ছে 3/2 mr²। তাহলে সেক্ষেত্রে কে সমান কি হবে, √I/m। তুমি যদি ভাগ করে দাও, এখানে কাটাকাটি করো, তুমি খেয়াল করবা I/m, তাহলে এখান থেকে এই 3/2 থাকবে, তো থাকবে হচ্ছে √3/2, সাথে হচ্ছে থাকবে r, √3/2 × r, এর মধ্যে কি থাকবে কে, উত্তর কি হবে √3/2 r। তাহলে তুমি এই 3টা মনে রাখো। দেখো এটা কি ছিল আমাদের, একটা ছিল বৃত্তাকার চাকতি, এর যে 1 নম্বর লিখে দিচ্ছি আমি, বৃত্তাকার চাকতির 3টা, এটা একটা বৃত্তাকার চাকতির এই যে স্পর্শক মানে কি, যে আমাদের এখানে অভিলম্ব অক্ষ ছিল এইটা, এই যে এই অক্ষের সাপেক্ষে, স্পর্শ অক্ষের সাপেক্ষে, কারণ স্পর্শকের সাপেক্ষে হয় হচ্ছে I = 3/2 mr²। মাত্র আমরা যেটা দেখলাম, আরটা আছে যে কোনো ব্যাস, এরকম যে কোনো ব্যাসের সাপেক্ষে এই ব্যাস বা এই ব্যাস, তাহলে সেক্ষেত্রে আমাদের I হবে হচ্ছে I সমান হচ্ছে 1/4 mr²। সো এই কয়েকটা জিনিস তুমি মনে রাখো, চাকতির 1টা 2টা 3টা, চাকতির 3টা শেষ। আর এটার ক্ষেত্রে কি হবে, এই যে সিলিন্ডারের ক্ষেত্রে হবে mr²/2, সেম জিনিস। তো আশা করি এই পেজটা তোমার জন্য ইম্পর্টেন্ট, মনে থাকলে তোমার অনেক কিছু কাভার হয়ে যাবে। জড়তার ভ্রামকের একক কি লিখবো আমরা, I সমান নর্মালি আমরা জানি কি mr² বা mk²। সো I এর একক কি হবে, যে কেজি, আর দৈর্ঘ্যের একক মিটার। সো কেজি মিটার² হবে হচ্ছে একক আমাদের, কেজি মিটার²। আশা করি পারবো। নিচের কোনটি স্কেলার রাশি, বলের ভ্রামক কেন্দ্রমুখী বল, জড়তার ভ্রামক কৌণিক ভরবেগ। খেয়াল করো, জড়তার ভ্রামক যদিও ভ্রামক, কিন্তু একমাত্র বান্দা যে হচ্ছে স্কেলার, হ্যাঁ স্কেলার। সো এটা মাথায় রাখবো। আর সবাই বলের ভ্রামক মানে হচ্ছে টর্ক, এটা হচ্ছে ভেক্টর। কেন্দ্রমুখী বল তো বল, কৌণিক ভরবেগ L, সবই কিন্তু ভেক্টর। একমাত্র জড়তার ভ্রামক I, স্কেলার। একটি চাকা এত ভ্রামক নিয়ে এত সেকেন্ড এতবার ঘুরছে, চাকাটিকে এত সেকেন্ড থামানো হলে ইহার কৌণিক ত্বরণ কত, চাকাটিকে এত সেকেন্ডে থামানো হলো। স্যার আমরা জানি টাউ সমান হচ্ছে, জানি আমরা I α। জিজ্ঞেস করছে কৌণিক ত্বরণ কত,
আমরা কত টর্ক প্রয়োগ করছে দেওয়া আছে কিনা দেখি। জড়তার ভ্রামক দেওয়া আছে, প্রতি সেকেন্ডে এতবার ঘুরছে। সো ভান জিজ্ঞেস করছে হচ্ছে কি যে কৌণিক ত্বরণ কত হবে। জড়তার ভ্রামক জানি আমরা, জড়তার ভ্রামক আই জানি, এবং এটি প্রতি সেকেন্ডে এতবার ঘুরছে। 20 সেকেন্ডে থামানো হলো ইহার কৌণিক ত্বরণ। তাহলে আমরা একটা কাজ করি, তুমি খেয়াল করে নাও, আমি যেহেতু জড়তার ভ্রামক জানি, প্রতি সেকেন্ডে এতবার ঘুরছে, তাহলে এখান থেকে আমরা জড়তার ভ্রামক যেহেতু জানি এবং হচ্ছে জড়তার ভ্রামক জানি, আই আলফা আমাদের দরকার, তাহলে টর্ক লাগবে। অথবা আমরা আরেকটাভাবে ট্রাই করতে পারি। খেয়াল করো যে প্রতি সেকেন্ডে 20 বার ঘুরছে, প্রতি সেকেন্ডে 20 বার ঘুরছে, তার মানে কি ওমেগা জানি আমরা। সো ওমেগা সমানে লিখতে পারবো কি আমরা যে 2πn/t, এন এর মানটা কত, প্রতি সেকেন্ডে 20 বার ঘুরছে, প্রতি সেকেন্ডে মানে কি 2πn/t, এন এর মান, টি এর মান হচ্ছে 1 সেকেন্ড, তাহলে উত্তর আসে হচ্ছে 40 পাই। তার মানে এটার পূর্বে বেগ ছিল 40 পাই, কি বলছে এত সেকেন্ডে থামানো হলো, তাহলে থামাইছে মানে কি শেষ বেগ 0, সময় কত লাগছে 20 সেকেন্ডে থামাইছে। তাহলে কৌণিক ত্বরণ কত, তাহলে কৌণিক ত্বরণ আমরা ওমেগা সমান কি লিখতে পারবো, আলফা সমান কি লিখতে পারবো, বলছে কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ আলফা হচ্ছে সেই কৌণিক ত্বরণ। আমরা কি লিখতে পারবো এখানে, আমরা শুধু শিখছিলাম v - u / t, শিখছিলাম কিনা, ইয়েস। তো সেক্ষেত্রে আমরা এখানে মানটা বসাই দিব যে আলফা ইকুয়াল টু কি হবে, খেয়াল করো কৌণিক ত্বরণ, তাহলে আমাদের এখানে আসবে ওমেগা মানটা 0 মাইনাস এটা 40 পাই, আর সময় লাগছে হচ্ছে আমাদের 20 সেকেন্ড, 40 পাই আর হচ্ছে 20 সেকেন্ড। হিসাব করলে আসে হচ্ছে যে মাইনাস কত 2 পাই, 20 × 40 মাইনাস 2 পাই, উত্তর হবে 2 পাই। উত্তর কি হবে 2 পাই, কারণ এখানে কি হয়েছে থামাইছে মানে কি অবশ্যই কি ত্বরণ হয়েছে নাকি মন্দন হয়েছে, মন্দন। তাহলে এখানে কি আমাদের কৌণিক মন্দন, তার মানে এখানে কি হয়েছে কৌণিক মন্দন। হ্যাঁ, তাহলে কৌণিক মন্দনটা কত, সো কৌণিক মন্দনটা হচ্ছে শুধু 2 পাই। হ্যাঁ, জিজ্ঞেস করছিল ওরা কৌণিক ত্বরণ কত, এটাই আসলে কৌণিক ত্বরণে আসলে -2 পাই বা কৌণিক মন্দন 2 পাই, সো উত্তরটা কি হবে 2 পাই হবে। এটা যে আমরা করতে পারছিলাম না, কারণ আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের জড়তার ভ্রামক দেওয়া থাকলেও কি দেওয়া নাই, এটা আমাদের এখানে এখানকার হচ্ছে টর্কটা দেওয়া নাই। সো আমি সেক্ষেত্রে বের করতে পারলাম না, হয়েছে আমরা অন্য একটা প্রসেস করলাম। কৌণিক গতি যে সূত্রগুলো শিখছি, কৌণিক গতি জিনিসগুলো কিন্তু পরীক্ষাতে বেশ আমাদের আসে, আশা করি পারবো। আসলে এত গতিশক্তি বিশিষ্ট একটি চাকা প্রতি মিনিটে এতবার ঘুরছে, জড়তার ভ্রামক কত, এত গতিশক্তি বিশিষ্ট একটি চাকা প্রতি মিনিটে এত ঘুরছে। সো কৌণিক গতিশক্তি আমরা এখান থেকে লিখবো যে কৌণিক গতিশক্তি ইকে সমান আমাদের কি হবে যে হাফ আই ওমেগা স্কোয়ার। সো এত গতিশক্তি নিয়ে ঘুরছে, সো 2400 কৌণিক গতিশক্তি, তারপরে হচ্ছে আমাদের হাফ আছে এখানে। আয়ের মানটা কত, আয় হচ্ছে আমাদের এখানকার জড়তার ভ্রামক, সো আমরা আয় এখান থেকে বের করতে যাচ্ছি, এবং ওমেগা কত বলছে প্রতি মিনিটে 600 বার 2 বার ঘুরে। সো প্রতি মিনিটে 602 বার মানে কি 2 পাই, এন এর মান কত 602, আর প্রতি মিনিটে মানে কি যে 60 সেকেন্ডে। তাহলে এই যে এইটুকু আমরা হিসাব করব, তার উপরে স্কোয়ার দেখতে পাচ্ছিলাম, স্কোয়ারটা দিয়ে দিব। এই যে here is I, সো আমরা এখান থেকে আইটা বের করে ফেলতে পারবো। সো I ইকুয়াল টু ডান, এটা হচ্ছে আমাদের এখান থেকে উত্তর। একক কি হবে কেজি মিটার স্কোয়ার। ওকে, সো আমরা এখান থেকে বের করতে পারবো এই কৌণিক গতি জিনিসগুলো। বৃত্তাকার চাকতির পৃষ্ঠের অভিলম্বগামী গমনকারী স্পর্শকের সাপেক্ষে, এই দেখো অভিলম্ব, তাহলে এই যে স্পর্শকের সাপেক্ষে এর সাপেক্ষে যত কি হবে, হবে 3/2 mr স্কোয়ার। সো উত্তর কি হবে 3/2 mr স্কোয়ার। অলরেডি আমরা সেটা দেখছিলাম, এই যে এরকম যে প্রান্তগামী স্পর্শকের সাপেক্ষে যে অভিলম্বের সমান্তরালে কিন্তু 2 গ্রাম ভরের একটি বস্তুকে এত সেন্টিমিটার সহজে ঘোরানো হচ্ছে, জড়তার ভ্রামক কত। তাহলে তুমি কি করবা, যদি জড়তার ভ্রামক কত হবে, তাহলে আই ইকুয়াল টু কি লিখবা mr স্কোয়ার, শেষ। সেম এর মান কত 2 গ্রাম, সো 2 ভাগ হচ্ছে 1000, আর এর মান কত 10 সেন্টিমিটার ব্যাসার সুতায় বেঁধে, তার মানে ব্যাসার দুটাই, তাহলে 10 ভাগ হচ্ছে কত আমাদের এখানে 100, স্কোয়ার করে দাও, তাহলে তুমি এখান থেকে আলটিমেটলি উত্তরটা পেয়ে যাবা। ঠিক আছে, এখান থেকে আলটিমেটলি উত্তরটা পেয়ে যাবা। গেল আমাদের এখানকার কৌণিক ভরবেগ এবং টর্ক। সো কৌণিক ভরের টর্কের সূত্র আমরা ইতিমধ্যেই দেখেছি, একটু কিন্তু সেই সূত্রগুলো আমরা একসাথে দেখেছি কৌণিক ভরবেগ এবং টর্কের। তবে এখানে যেটা আমরা করতে পারি কৌণিক ভরবেগ এবং টর্ক, এটা আমরা না পড়ে আমরা এই পেজটা একটু শেষের দিকে নিয়ে যাচ্ছি, কারণ এই পেজটা আমরা আরেকটা জিনিস পড়ে ফেলবো, সেটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে যে জড়তার ভ্রামকের দুটো উপপাদ্য আমাদের ছিল, সেই উপপাদ্য আমরা এখান থেকে পড়ে ফেলবো। ঠিক আছে, আমরা এখানে সেই উপপাদ্যটা পড়ে ফেলবো নি। সো আমরা এখানকার এই আরও কিছু প্রশ্ন সলভ করি কৌণিক ভরবেগ টর্ক দিয়ে। সো একক দেখো, একক মাত্রা আসলে পারবা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, সেটা সেখান থেকে আসলে অবশ্যই পারবা। নিচে কোন সম্পর্কই সঠিক নয়, এটা সঠিক নয়, কারণ আমরা জানি হচ্ছে টাও সমান হচ্ছে কি dl/dt, এটা ছিল কিন্তু এখানে উল্টা লেখা, সো এটা আমাদের সঠিক নয়, মানে এটাই হচ্ছে উত্তর আর কি, এটা হচ্ছে আমাদের উত্তরটা সঠিক নয়, খেয়াল করতে হবে। পরটা জিজ্ঞেস করছি একটি চাকার ব্যাস এত ঘুরছে, কত টর্ক প্রয়োগ করতে হবে, টাও সমান আই আলফা, আয়ের জায়গায় শুধু mr স্কোয়ার বসাইলে হবে না,
কারণ এটা স্পেশাল জিনিস বলছে চাকা। চাকার ক্ষেত্রে আমাদের আয়ের মানটা আমরা লিখে নিই হচ্ছে কত, হাফ mr স্কোয়ার। সো তুমি করবা কি, হাফ mr স্কোয়ার লিখে নিবা মাস্ট। সো হাফ mr স্কোয়ার ইন্টু হচ্ছে আলফা। সো মান বসায় আসো, যে হাফ এম এর মান কত, 2 কেজি ভরের বস্তু, আর এর মান কত 50 সেন্টিমিটার ব্যাস, তাহলে 25 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে 25কে আমরা কি করব 100 দিয়ে ভাগ করে মিটার বানিয়ে নিব। সো হাফ mr স্কোয়ার ইন্টু হচ্ছে আলফা। আলফা কত, কত ত্বরণ সৃষ্টি করতে চাই, 2 ত্বরণ সৃষ্টি করতে চাই। সো 2 আর এই হাফ টাফ কাটা যাবে, গিয়ে তোমার পেয়ে যাবে হচ্ছে কি, এই তোমার টর্কের মান, টর্কের মান, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের এখানে জিনিসটা কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। কৌণিক ভরবেগের পরিবর্তন হার হচ্ছে টর্ক, কি বলি আমরা, টর্ক। সো টর্ক তো লেখা নাই, কৌণিক ত্বরণ বল, দ্বন্দ্বের ভ্রামক মানই হচ্ছে টর্ক, ঠিক আছে। এটা হচ্ছে টর্ক। টর্কের মাত্রা আছে একইভাবে আমরা একক মাত্রাগুলো আসলে পারবো। ব্যাসার্ধ ভেক্টর ও বলের ভেক্টর গুণফল হচ্ছে কি টর্ক, বলছিলাম না, সূত্র লিখেছিলাম না, যে টাও সমান সমান কি হবে, যে আর ক্রস হচ্ছে এফ হবে। সো আর ক্রস এফ হবে হচ্ছে আমাদের এখানকার জিনিস। টর্কের অপর নাম কি, টর্কের অপর নাম হচ্ছে ঘূর্ণন বল, ঘর্ষণ বল, যত কেন্দ্রমুখী বল ছিল কি ঘূর্ণন বল। টর্ক জড়তার আই কণিক সম্পর্কে টাও সমান সমান আই আলফা। সো এইগুলো খুবই সিম্পল, সূত্র থেকে চলে আসছে। কৌণিক ভরবেগের মাত্রা সেম একই রকম ভাবে একক মাত্রাগুলো পারবো। এত ধরুন দেখো সেম একই প্রশ্ন, ব্যাসার্ধ তো কত মানে টর্ক প্রয়োগ করতে হবে, সেম একই টাও সমান সমান আই আলফা। চাকা বলছে তাহলে কি লিখবো আমরা, হাফ mr স্কোয়ার লিখবো। এটা মানেই হচ্ছে আমাদের আই, এটা মানে হচ্ছে আই, এর সাথে হচ্ছে আলফা, আই আলফা, ঠিক আছে। সো মান বসাই দিবা, হয়ে যাবে। এবার আমরা এই জায়গাটুকুর মধ্যে আসো, সেটাই পড়ে ফেলবো, যেটা বলছিলাম, যেটা আপনাদের পড়ে ফেলা উচিত ছোটো করে একটু। সো সেটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ, টর্ক নয়, সেটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক সংক্রান্ত দুটো উপপাদ্য, লম্ব অক্ষ উপপাদ্য এবং হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। সো লিখে ফেলি আমরা সেখানে, একটা হচ্ছে আমাদের লম্ব অক্ষ উপপাদ্য, যে লম্ব অক্ষ উপপাদ্য, জড়তার ভ্রামকের সংক্রান্ত দুটো উপপাদ্য, লম্ব অক্ষ উপপাদ্য। আবার একটা কি সমান্তরাল, সমান্তরাল অক্ষপদ্য, আমাদের লিখে দিই এখানে, যে সমান্তরাল এবং একটা হচ্ছে লম্ব অক্ষপদ্য। সমান্তরাল কমা এই সমান্তরাল একটা, লম্ব একটা, সমান্তরাল লম্ব অক্ষপদ্য। সো একটু আমরা দুই ভাগে ভাগ করে ফেলছি। সো ফার্স্ট আমরা সমান্তরাল অক্ষপদ্য রেখে দিকে পড়ে ফেলি। যদি কখনো এরকম ঘটনা ঘটে যে তুমি মনে করো যে কোনো একটা জিনিসের এরকম ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা জানো, তোমাকে বলছে এখান থেকে এই ভর কেন্দ্রগামী অক্ষ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, সাপোজ মনে করো এখানে, হ্যাঁ ধরলাম হচ্ছে এখানে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, হ্যাঁ বলছি এক জড়তার ভ্রামক জিজ্ঞেস করছে এখানে, এখানকার জড়তার ভ্রামকটা কত হবে। তাহলে এটার জড়তার ভ্রামক কত জিজ্ঞেস করতে, কীভাবে বের করবা, তুমি একটা উপপাদ্য দিয়ে বের করতে পারো। সেই উপপাদ্যটাই হচ্ছে এটা, সেটা হচ্ছে উপপাদ্যটা কি, যে আই সমান সমান হবে যে আই জি প্লাস এম এইচ স্কোয়ার, আইজি প্লাস এম এইচ স্কোয়ার। এখানে আইজি কি, এই যে ভর কেন্দ্রগামী অক্ষের জড়তার ভ্রামকটা এম এইচ স্কোয়ার, এম তো ভর, এই পুরো বস্তুটার ভর, আর এইচ কি, এইচ হচ্ছে ভর কেন্দ্রগামী অক্ষটা থেকে কত দূরের অক্ষে তোমাকে বের করতে বলছে। তাহলে এটা হচ্ছে আমাদের সমান্তরাল, এটা আমাদের কোনটা, সমান্তরাল। দেখো সমান্তরালে গেছে, সমান্তরাল, এটাতে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, খুবই ইম্পর্টেন্ট, 1 মার্কস কমন পাবা, এই যে বলে রাখলাম। সো তুমি কিন্তু অ্যাটলিস্ট এই চেহারাটা ভালো মতো দেখে রাখো, এই চেহারাটাই মাঝে মাঝে সরাসরি চলে আসে, ঠিক আছে। সো আমাদের এখানে গেল যে সমান্তরাল অক্ষ উপপাদ্য। এরপরটা আমাদের আছে হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য, এরপরটা হচ্ছে আমাদের যে লম্ব অক্ষ উপপাদ্য। সো লম্ব অক্ষ উপপাদ্য, সমান্তরাল অক্ষ উপপাদ্য, এটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষপদ্য, লম্ব অক্ষপদ্য। সেই লম্ব অক্ষপদ্যটা হবে হচ্ছে এরকম, লম্ব অক্ষপদ্যটা হবে হচ্ছে এরকম। এই হচ্ছে আমাদের কি আছে, আমাদের এই হচ্ছে আমাদের একটা, মনে করো যে একটা লম্ব অক্ষ আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তুমি মনে করো এক্স অক্ষের দিকে জড়তার ভ্রামকটা আই এক্স, ওয়াই অক্ষের দিকে জড়তার ভ্রামকটা আই ওয়াই, এবং জেড অক্ষের দিকে জড়তার ভ্রামকটা আই জেড। তুমি কি মনে করো এই দুইটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানো, আই এক্স আর আই ওয়াই, তাহলে আই জেডটা হবে হচ্ছে ওই দুইটার যোগফলের সমান। তার মানে যে কোনো দুইটার যোগফলের সমান হবে অন্যটা। তুমি মনে করো এই দুজনেরটা জানো, তাহলে এটা হবে তার যোগফলের সমান, এরকম। সো আই জেড সমান আই এক্স প্লাস আই ওয়াই, দুইটা লম্ব অক্ষের উপপাদ্যের, মানে দুইটা লম্ব অক্ষের জড়তার ভ্রামকের যোগফল হবে অপরটার সমান। সো এই হচ্ছে ব্যাপার। এবার আমরা দেখবো হচ্ছে স্পেশালি কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রমুখী বল সংক্রান্ত জিনিসগুলো, ঠিক আছে। সো কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রমুখী বলের ব্যবহারটা চলো দেখে নেওয়া যাক, ঠিক আছে। কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রমুখী বলের ব্যবহার। সো কেন্দ্রমুখী বলকে প্রকাশ করবো হচ্ছে আমরা এফসি দ্বারা। এফসি এর সূত্র কি হবে, সূত্র হবে হচ্ছে আমাদের এম ভি স্কোয়ার বাই আর, তারপর আমাদের সূত্র হবে হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর,
সো এম ভি স্কোয়ার বাই আর অথবা এম ওমেগা স্কোয়ার আর, এটা হচ্ছে আমাদের এখানকার সূত্র। হ্যাঁ, কেন্দ্রমুখী বল ব্যবহারের ক্ষেত্রে এম ভি স্কোয়ার বাই আর এবং হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। সো দ্যাটস ইট, এটা আমাদের গেল একটা জিনিস। এবং আমরা এখান থেকে কেন্দ্রমুখী বলের ব্যবহার, এখান থেকে আমরা শিখবো ব্যাংকিংয়ের জিনিসগুলো। একটু আমরা এখান থেকে রিভিশন দিব হচ্ছে ব্যাংকিংয়ের ফর্মুলাগুলো, ব্যাংকিংয়ের কেসগুলো আমরা একটু রিভিশন দিব। সো ব্যাংকিংয়ের 1 নম্বর জিনিস হচ্ছে এখান থেকে শিখে হলো আমরা 1 নম্বর জিনিস কি, যখন কি হবে যে সমতল রাস্তা, হ্যাঁ আমি কেসগুলো লিখে দিচ্ছি, সূত্র লিখে দিচ্ছি যে সমতল রাস্তা আর সাথে কি আছে, ঘর্ষণ আছে, সমতল রাস্তা ঘর্ষণযুক্ত। তাহলে এই কেসে আমাদের কি জিনিস হবে, সূত্র কি হবে দেখো, যে আমাদের সূত্র হবে হচ্ছে যে ঘর্ষণযুক্ত রাস্তায় আমরা সূত্র কি লিখবো আমরা এখানে, যে সর্বোচ্চ বেগে সূত্র লিখি আমরা যে ভি ম্যাক্স, হ্যাঁ ভি সমান হবে হচ্ছে আমাদের, বা আমরা একটা শর্তটা লিখে নিতে পারি যে এখানকার কেন্দ্রমুখী বলটা আর ঘর্ষণ বলটা পরস্পর সমান হবে। এক্ষেত্রে যে এই ঘর্ষণ বলটাই তোমাকে আটকে রাখবে তুমি সিটকে পড়তে চাইলে। আর এখান থেকে আমরা সূত্র পাবো কি, এত লিখে আমি অর্থাৎ লিখে আরেকটা সূত্র লিখে দিচ্ছি, সেটা হচ্ছে যে সর্বোচ্চ বেগ হবে ভি সমান হবে আমাদের হচ্ছে রুট ওভার এরকম যে মিউ আর ইন্টু জি, এটা হচ্ছে আমাদের সূত্র হবে। সর্বোচ্চ বেগ চাইলে মিউ এস আর জি, আর হচ্ছে ব্যাসার্ধ, জি হচ্ছে ত্বরণ। আর যদি বলা হচ্ছে না সমতল রাস্তা না, ব্যাংকিং রাস্তা, হ্যাঁ ব্যাংকিং রাস্তা এবং কি ঘর্ষণ নেই, ঘর্ষণ নাই, তা লিখবো না। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে আমাদের সূত্র একইভাবে লিখতে পারবো আমরা এখানে, এবং সেক্ষেত্রে দুইটা সূত্র আসে, একটা আসে সাইন থিটা সমান এইচ বাই এক্স, আশা করি তোমাদের মনে আছে। আরেকটা সূত্র কি, ট্যান থিটা সমান হচ্ছে কি, যে ভি স্কোয়ার বাই হচ্ছে আর জি। সো ট্যান থিটা সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি। সো ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা এই স্কোয়ার কথা মনে রাখবো, সিম্পলগুলোই মনে রাখবো, তাহলেই হবে। এবং আরেকটা জিনিস আমাদের দরকার হয় হচ্ছে টান, একটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর উপরে টান। সো আরেকটা জিনিস আমরা এখানে লিখে নিচ্ছি, সেটা হচ্ছে যে দুই রকমভাবে ঘূর্ণন হতে পারে, একটা হচ্ছে আনুভূমিকভাবে ঘূর্ণন হলে, আনুভূমিকভাবে ঘূর্ণনরত। সো আনুভূমিকভাবে হচ্ছে ঘূর্ণনরত বস্তুর ক্ষেত্রে টান কি হবে, টান হবে টি সমান হবে এরকম যে এম ভি স্কোয়ার বাই হচ্ছে আমাদের আর, এম ভি স্কোয়ার বাই আর। আর আনুভূমিকভাবে না ঘুরে আমাদের কিভাবে ঘুরে, আনুভূমিকভাবে না ঘুরে যেখান থেকে ঘুরে হচ্ছে এইভাবে যে উলম্বভাবে, হ্যাঁ উলম্বভাবে। সো উলম্বভাবে যদি ঘূর্ণনত অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে টান হবে এম ভি স্কোয়ার বাই আর প্লাস হবে এম জি কস থিটা। থিটা কার সাথে হবে, নিচের দিকের অক্ষের সাথে, ঠিক আছে। যেমন চিত্রে আমি একটা দেখাই দিই, এই হচ্ছে আমাদের মনে করো বৃত্তাকার পথে ঘোরাচ্ছ, উলম্বভাবে ঘোরাচ্ছ, সো এই নিচের এই অক্ষের সাথে হবে আমাদের আলটিমেট জিনিসগুলো, মানে এই নিচের এই গোলাপি অক্ষের সাথে কোণ নিতে হবে। তোমাকে আমি যদি বলি এইটুকু 30 ডিগ্রি, তাহলে তুমি কিন্তু অ্যাঙ্গেল বিসিগুলো নিচের এইটুকু নিবা, কারণ অ্যাঙ্গেল নিতে হয় কার সাথে, অ্যাঙ্গেল নিতে হয় গোলাপি নিচের দিকের অক্ষের সাথে। এটার সাথে তুমি দেখবো কত কোণে আছে, শেষ, সহজ হিসাব। সো এগুলো আমাদের এখানকার ব্যাংকিং এবং সূত্রগুলো। রাস্তার ব্যাংকিং কোন কিছু নির্ভরশীল নয়, বস্তুর বেগ ভরের উপরে কোনোভাবেই নির্ভরশীল নয়। তাই বলছে বৃত্তাকার পথে এত বেগে ঘুরছে গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ এত, বৃত্তাকার পথে ব্যাসার্ধ কত। কেন্দ্রমুখী ত্বরণটা একটু লিখে দিই এখানে আলাদাভাবে, কেন্দ্রমুখী ত্বরণ যদি কখনো তোমাকে জিজ্ঞেস করে, সো কেন্দ্রমুখী ত্বরণ, সো কেন্দ্রমুখী ত্বরণ তুমি জিজ্ঞেস করে তুমি লিখবো হচ্ছে এভাবে যে এ সি ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার বাই আর অথবা হচ্ছে ওমেগা স্কোয়ার ইন্টু আর, ঠিক আছে। এইরকমভাবে লিখতে পারি আমরা ভি স্কোয়ার বাই আর অথবা ওমেগা স্কোয়ার ইন্টু আর। গেল আমাদের এটা। এবার দেখো বলছে একটি বৃত্তাকার পথে এত বেগে ঘুরছে গাড়ি, তো বৃত্তাকার হলে বৃত্তাকার ব্যাসার্ধ কত, সেখানে লিখবো আমরা এসি সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর। এটা আমাদের কিলোমিটার পার আওয়ার আছে, মিটার পার সেকেন্ড মানিতে ভাগ দিব, শর্টকাট হচ্ছে 3.6 দিয়ে ভাগ দিব, তাহলে 32 ভাগ 3.6 মানে কত, 20 আসবে। তাহলে বেগের মানটা হচ্ছে আমাদের 20 স্কোয়ার, আর এর মানটা বের করব যেখানে এসি এর মানটা কত 2, সো 400 আসবে এখানে, যে 400 ভাগ 2 এটাই হচ্ছে আমাদের আর এর মান। সো আর এর মানটা কত হবে এখানে, সো 200 হবে তোমার এখান থেকে 200। সো 200 হচ্ছে তুমি উত্তর এখান থেকে দাগায়া দিবা। পরটা বলছে ব্যাংকিংহীন আনুভূমিক সমতল রাস্তায় আমার জন্য শর্ত হলো এফসিপি কেন্দ্রমুখী বল আর এফ হচ্ছে ঘর্ষণ বল। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, যে অবশ্যই সমান হলে তো ভালো, কিন্তু যদি সমান নাও হয় সেটা তো হবেই, যে ঘর্ষণ বলটা আর কেন্দ্রমুখী বলটা সমান হবে। অথবা যদি কী হয়, আমাদের ঘর্ষণ বলটাই বেশি হয়, কেন্দ্রমুখী বল হচ্ছে আমি ঘর্ষণ বলে বেশি, তাও টিকে যাবে। কিন্তু এটা যদি বেশি হয়ে যায়, আমি ঘর্ষণ বল পর্যন্ত না দিতে পারি, পড়ে যাবো, তাহলে আমাদের উত্তর হবে 2 এবং 3। তাহলে মেন শর্ত হচ্ছে এটা, যে
কেন্দ্রমুখী বল যেটুকু প্রয়োজন তার থেকে তোমাকে বেশি বল প্রয়োগ করতে হবে, ঘর্ষণ বলটা বেশি দিতে হবে। এফকে লেখো বা ছোট হাতের এফ লেখো, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেইন শর্ত। সমানও হবে, আবার কি তার চেয়ে বড় হলেও সমস্যা নেই, ঘর্ষণ বল বেশি হোক, কিন্তু কেন্দ্রমুখী বল বেশি হলে আমি পড়ে যাবো। আর বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর উপর কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত হয়? শূন্য হয়। বৃত্তাকার পথে ঘুরতেছে, শূন্য হবে, কাজ কত হবে? শূন্য। সেটা আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায় পড়েছি। এত কিছু ভরে একটা পাথর খণ্ড এত লম্বা সুতার এক প্রান্তে বেঁধে ঘোরানো হচ্ছে, সুতার টান কত? তুমি খেয়াল করো কিভাবে ঘোরানো হচ্ছে। এত কিছু ভরে একটা পাথরখণ্ডকে একটি লম্বা সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, কোনো কিছু উল্লেখ নাই, তার মানে দেখো কোনো অ্যাঙ্গেলও দেওয়া নাই, তার মানে কি যে আনুভূমিকভাবে ঘোরানো হচ্ছে। আমি এখানে ধরে নিছি, কারণ কোনো অ্যাঙ্গেল এখানে দেওয়াটাও নাই, তার মানে বুঝে নিচ্ছি আমি এখানে কি আনুভূমিকভাবে ঘুরাইছে, উল্লম্ব তো বলেই নেই। সো টান হবে হচ্ছে আমাদের সরাসরি কি হবে? এম ভি স্কোয়ার বাই আর, বা আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে আরেকটা সূত্র যে এম ওমেগা স্কোয়ার ইন্টু আর। দেখো তো কোন মানটা দিয়ে বের করা যায়? এম এর মানটা হচ্ছে 0.1 কেজি, ওমেগার মানটা কত আমাদের এখানে ঘোরাচ্ছে প্রতি মিনিট 90 বার। সো 2 পাই ইন্টু 90 প্রতি মিনিটে মানে হচ্ছে 60 স্কোয়ার ইন্টু আর এর মানটা হচ্ছে কতটুকু সুতা বেঁধে ঘোরাচ্ছে? 0.5 মিটার লম্বা সুতা, তার মানে এটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ হিসেবে কাজ করবে এখন। সো মান বসায় যাবে, তুমি পেয়ে যাবে সুতার টান। খুবই ইম্পর্টেন্ট, নিউটন চলে আসবে। কেন্দ্রমুখী বলের সঠিক রাশিমালা এম ওমেগা স্কোয়ার আর অথবা এম ভি স্কোয়ার বাই আর, সেটা তো নাই, তাহলে এম ওমেগা স্কোয়ার আর। কেন্দ্রমুখী বল দ্বারা কাজ কত হয়? শূন্য হয়। বৃত্তাকার পথে যদি আমরা ঘুরি, ব্যাংকিং কোণ পরিমাপ করা হয় কোনটির সাপেক্ষে? আনুভূমিক দিকের সাপেক্ষে, উলম্ব দিকের সাপেক্ষে, বৃত্তের কেন্দ্র হতে বাইরের দিকের সাপেক্ষে, বৃত্তের কেন্দ্রর দিকের সাপেক্ষে ব্যাংকিং কোণ পরিমাপ করা হয়। তো তুমি একটা বৃত্তাকার পথ তুমি নিয়ে নাও, ধরলাম এই হচ্ছে বৃত্তাকার পথ। এই বৃত্তাকার পথে কি হয় দেখো, এরকম থাকে ব্যাংকিংটা, তাই না? সো কি বলছে যে আনুভূমিক দিকের সাপেক্ষে, উলম্ব দিকের সাপেক্ষে। সো আনুভূমিকের দিকের সাথে, আনুভূমিকের সাথে দেখো কতটুকু কোণ করে আছে, এই যে এটাই হচ্ছে ব্যাংকিং কোণ, এঁকে দিচ্ছি আমি, এটাই হচ্ছে সেই ব্যাংকিং কোণ। আনুভূমিকের সাথে কত কোণ, কতটুকু উঁচু হয়ে আছে রাস্তাটা, সেটা হচ্ছে দিক। আনুভূমিকের সাথে ব্যাংকিং কোণ পরিমাপ করলাম। গাড়ির নিরাপদে বাঁক নেওয়ার শর্ত কি? আমরা জানি শর্ত হচ্ছে কি হতে হবে আমাকে অবশ্যই, যে যে ভিম্যাক্স যখন বের করবো তখন কি হতে হবে, যদি আমাদের রুট ওভার মিউ এস আর জি সেটা যদি কি হয়, সেটা সমান হলে তো ভালো, কিন্তু যদি আমাদের এই মানটা বেশি থাকে তাও ভালো। হ্যাঁ, ঘর্ষণের মানটা বেশি থাকলে ভালো, মানে তোমার বেগের থেকে যে প্রাপ্ত রাস্তায় যে প্রাপ্ত বেগ, আমরা ঘর্ষণের জন্য যে বেগটা পাচ্ছি সেটা বেশি হলে ভালো। তোমার বেগ কম থাকে ভালো, ঠিক আছে? এই বেগ মানে কি, যে তোমার বেগ, এটা তুমি চালাইতেছো গাড়ি, তোমার বেগ কম থাকতে হবে। আমি বলে না, তোমার আমরা বলে না যে আস্তে গাড়ি চালাইতে হবে। সো আমাদের কথা অনুযায়ী যদি শোনো তাও পরীক্ষা 1 নাম্বার পাবা, ঠিক আছে? এই হচ্ছে জিনিস। সংঘর্ষের মধ্যে আমাদের কি আছে, গাড়িগুলো সংঘর্ষ হতে পারে, স্থিতিস্থাপক সংঘর্ষ বা অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো সেগুলোর ক্ষেত্রে আমাদের কিছু প্রশ্ন হতে পারে। যেমন আমরা সংঘর্ষের মধ্যে শর্তগুলো জাস্ট এক লাইনে মনে রাখি। স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় কি হয়, গতিশক্তি ইকে সংরক্ষিত হয়, ইকে সংরক্ষিত হয়, বাংলা কথা, এক লাইনে শেষ। হ্যাঁ, আর আরটা হচ্ছে কি অস্থিতিস্থাপক। সো অস্থিতিস্থাপকের বেলায়, অস্থিতিস্থাপকের বেলায় কি হয় যে হচ্ছে ইকে সংরক্ষিত হয় না। হ্যাঁ, ইকে সংরক্ষিত, ইকে সংরক্ষিত হয় না। হ্যাঁ, ইকে সংরক্ষিত হয় না। আর ভরবেগ দুই ক্ষেত্রেই সংরক্ষিত আসলে হয়। সো এখান থেকে প্রশ্ন যেগুলো আসে এগুলো জিজ্ঞেস করে যে যে ভৌত রাশিটি, কোনো ভৌত রাশিটি যে কোনো সংঘর্ষে সংরক্ষিত হয়। সো ভরবেগ, সো ভরবেগ সবসময় সংরক্ষিত হয়। হ্যাঁ, সো ভরবেগ, কৌণিক ভরবেগ এখানে আমাদের আছে। তো কৌণিক ভরবেগ হবে, শুধু ভরবেগ থাকলে শুধু ভরবেগ আমরা এখানে দিতাম। অস্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত হয়, একটু আগে সেটা বললাম কিন্তু, যে ভরবেগ সংরক্ষিত হবে সবসময়, ভরবেগ সবসময় সংরক্ষিত হবে, কিন্তু গতিশক্তি সংরক্ষিত হবে না। বস্তুর বেগের পরিবর্তন কত, এটা আমাদের সেই বলের ঘাত থেকে আসা প্রশ্ন। আমি ছোট লিখে দিচ্ছি, তুমি করে ফেলবা যে এফ ইন্টু টি সমান সমান এম ভি মাইনাস ইউ। বলের ঘাতে পড়ছিল, এখানেই চলে আসছে। সো মানটা বসাই দিবা, জিজ্ঞেস করছে বেগের পরিবর্তন কত, এম ভি মাইনাস ইউ জিজ্ঞেস করছে। সো ভি মাইনাস ইউ সমান সমান কি হবে, যে এফ ইন্টু টি ভাগ হচ্ছে এম, মানটা বসাই দাও এখানে। এফ এর মানটা হচ্ছে 16, টি এর মানটা হচ্ছে কত 2 সেকেন্ড, এবং ভরের মানটা হচ্ছে 4, 16 দুগুণে 32 ভাগ 4 মানে আসবে হচ্ছে আমাদের 8। সো উত্তর হবে হচ্ছে আমাদের এখানে কি 8। সো বুঝতে পারছো এখানে উত্তর কি হবে আমাদের এখানে 8 হবে। সো উত্তর এখন লেখা আছে রাস্তার বাকি নিরাপদে গাড়ি সর্বোচ্চ বেগ নির্ভর করে রাস্তার ব্যাসার্ধের উপরে। রাস্তার বাকি গাড়ির নিরাপদে সর্বোচ্চ বেগ কিসের উপর নির্ভর করে, দেখো tan থিটা সমান আমরা জানি ভি স্কোয়ার বাই আর জি। সো tan থিটা সমান সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি। প্রশ্ন জিজ্ঞেস করছে এটা কার কার উপর নির্ভর করে, এই বাবাজি ভি কার কার উপর নির্ভর করে, আর এর উপর নির্ভর করে, থিটার উপর নির্ভর করে, জি এর উপর নির্ভর করে, ব্যাংকিং কোণের উপরে, গাড়ির ভরের উপর নির্ভর করে না। উত্তর হবে কি 1 এবং 3। সো 1 এবং 3।
সরাসরি বারবার নিউটন মিটার কিসের একক, কাজের একক, বলের ভ্রামকের একক, টর্কের একক, কৌণিক ভরবেগের একক না, এটার একক। সো তুমি কিন্তু চাইলে বের করে ফেলতে পারবা। এই সেম প্রশ্নগুলো দেখো এখানে আমাদের কিছু বহুপদী প্রশ্ন আছে, কয়েকটা না, দুইটাই আছে। সো আমরা দুইটাও বলেই দিই। তাহলে ঘূর্ণনরত বস্তুর ক্ষেত্রে প্রযুক্ত বল ও অবস্থান ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে ঘূর্ণন বল সর্বোচ্চ হবে? তো দেখো আমরা জানি টাও সমান সমান কি আর পি সাইন থিটা, আমরা শুধু জানতাম না টাও সমান আর পি সাইন থিটা, সো আর পি না সরি আর এফ, সো আর এফ সাইন থিটা। সো থিটার মান যদি সর্বোচ্চ হয় তাহলে আমাদের টাও এর মান সর্বোচ্চ হবে। থিটা সর্বোচ্চ কখন হয়? সো টাও ম্যাক্স তখনই হবে যখন কী হবে, আর এফ হবে। তার মানে থিটা যদি 90 হয়, সাইন 90 হইলেই সর্বোচ্চ 1 হয়, তাহলে সাইন 90, তাহলে উত্তর কী হবে? থিটা 90 হলে ঘূর্ণন বল সর্বোচ্চ হবে। হ্যাঁ, তাহলে কখন সর্বনিম্ন হবে? 0 ডিগ্রি হলে কী হবে? যে সাইন 0 মান কত? 0, তাহলে পুরোটাই 0 হয়ে যাবে। সো এখানে তুমি সর্বনিম্ন পাবা এই দুটোর ক্ষেত্রে। সো 2 আর 3 রাইট পাচ্ছ। সো এই হচ্ছে ব্যাপার ছিল। বলের ভ্রামকের ক্ষেত্রে টাও সমান আর ক্রস এফ, কথা সত্য। টাও সমান আই আলফা, টাও সমান আই আলফা, টাও সমান ডিএল বাই ডিটি, তিনটাই সঠিক। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এই জিনিসগুলো নিয়ে কিন্তু আসলে এই চ্যাপ্টারটা ছিল মোটামুটি। তুমি দেখবা এগুলোই ঘুরে ফিরে আসে। সাথে আমি আরেকটু জিনিস একটু এর সাথে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের ঘর্ষণের দুইটা সূত্র ছিল। ঘর্ষণ বল এফকে সমান সমান কি আসবে আমাদের এরকম, যে হচ্ছে এটা আমরা রিটার্নের জন্য বিশেষ করে, তুমি এমসিকিউতে এত বড় আসবে না, তুমি সূত্রটুকু মনে রাখো। এফকে সমান সমান মিউকে ইন্টু আর, আর এফ এস স্থিতি ঘর্ষণ বল সমান সমান হবে হচ্ছে মিউ এস ইন্টু আর, মিউ এস ইন্টু হচ্ছে আমাদের আর। সো ঘর্ষণ বলের সূত্র হচ্ছে আমাদের এটা, ঘর্ষণ বলের সূত্র। মিউ হচ্ছে ঘর্ষণ সহগ, আর হচ্ছে প্রতিক্রিয়া বল। সো এইটুকু জিনিস একটু ভালো মতো প্র্যাকটিস করে ফেলো এখান থেকে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এখান থেকে অবশ্যই তুমি উত্তর করতে পারবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, আর প্রস্তুতি নিতে থাকো। নিজেও একটু সময় দাও, আধা ঘন্টার সময় নিজেও এবার একটু দাও, দেখো তুমি চ্যাপ্টারগুলো খুলে প্র্যাকটিস করে পারছো কিনা, তাহলেই হবে। সো সবার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।